অভিনন্দন সকলকে আজকে আমাদের এই আলোচনাতে যুক্ত হওয়ার জন্য। এই আলোচনাটি সঞ্চালনা করছে আমি, নিশাত, ইংল্যান্ডের লিভারপুল থেকে। এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি ডক্টর শেখ সেলিম, যাকে আমরা কেতন শেখ বলে আমাদের সাহিত্যের অঙ্গনে এবং সাংস্কৃতিক যে চর্চা তার বৈশ্বিক পরিমণ্ডলে এই নামে আমরা তাকে চিনি। আর আমাদের সঙ্গে আরো আছেন সুপর্ণা মণ্ডল, যিনি বিশ্বভারতীতে তুলনামূলক সাহিত্যে পিএইচডি করছেন। এছাড়া আছেন জায়েদ জায়েদ ইস্টার্ন রোডের টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড। আজকে আমরা যে বিষয় নিয়ে কেতন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এবং যে বিষয়ে আমাদের আজকে আলোচনা, এটা হচ্ছে প্যাট্রনশিপ এবং স্পন্সরশিপ সাহিত্যের। এই মুহূর্তে আমরা এমন একটা সময় আছে যখন সাহিত্যের একটা ডিজিটালাইজেশন শুরু হয়ে গেছে। মানুষ বই পড়ছে না, পড়ছে ফোন থেকে, ল্যাপটপ থেকে। তো সেই ধারাবাহিকতায় কিছু সংকট তৈরি হয়েছে বৈশ্বিক সাহিত্যের যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে। এবং আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যা। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যতটা সম্ভব ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আর আজকের কাজে উনি যেহেতু ব্যক্তিগত জীবনে একজন অধ্যাপক এবং সাহিত্যিক বলে তার নিজের যে সমস্ত কর্মের যে রিফ্লেকশন এ সমস্ত কাজে, সেই বিষয়গুলি সম্পর্কে আমি অনুরোধ করব যাতে সেই রিফ্লেকশনটা উনি রাখেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কি করে সাহিত্যে আমাদের নিজস্ব যে প্রণোদনা, তার বাইরে থেকেও আমরা আরো কিছু রসদ সংগ্রহ করতে পারি বা করা কতটা উচিত, এটা হচ্ছে আমাদের বিষয়। তো এই পর্যায়ে আমি প্রথমে একটা আহ পরিচয় দিতে চাই কেতন ভাইয়ের, যেটা আমি লিখেছি। আমি চেষ্টা করেছি, আসলে পরিচয় লেখা অনেক কঠিন, বিশেষ করে যারা অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত হলে। আমি চেষ্টা করেছি, আমি একটু পড়ছি এখান থেকে, এরপরে আমি অনুরোধ করব ওনার নিজের মুখ থেকে আমরা তার পরিচয় এবং কাজ সম্পর্কে জানব। আমাদের এই সপ্তাহের অতিথি ডক্টর শেখ সেলিম, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, দুবাইতে অর্থশাস্ত্রের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি বাংলা ভাষায় সাহিত্য রচয়িতা, সাংস্কৃতিক উদ্যোক্তা, সুরপ্রণেতা ও সঙ্গীতজ্ঞ। তার জীবন ও কাজ এত বহুমাত্রিক স্তরে বিস্তৃত যে তা সুনির্দিষ্ট কাঠামোতে বর্ণনা করা কঠিন। তবে দীর্ঘকালের সাক্ষী হিসেবে আমি যা আবিষ্কার করেছি তা হলো তার অন্তঃস্থিত গভীর এক শিল্পসত্তা, একজন আচার্য এবং একই সাথে একজন বাস্তব পৃষ্ঠপোষকতাকারী ও অনড় উদ্যোক্তা। এটা আমার উপলব্ধি, কিন্তু এটা খুবই সংক্ষিপ্ত। আমি এটার জন্য দুঃখিত। তা আমি কেতন ভাইকে অনুরোধ করব যদি আপনি আপনার পরিচয়টা আমাদের সামনে একটু তুলে ধরেন। ধন্যবাদ অনেক নিশাদ। আমার মনে হয় নিশাদ একটু বেশি বলে ফেলেছে, মানে আমার মনে হয় না এতটাও আমার প্রাপ্য। আমি এখনো নিজেকে যোদ্ধা বা কর্মী হিসেবে দেখতেই পছন্দ করি। আমার আরো পথ পাড়ি দেওয়া বাকি আছে, আরো জ্ঞান আহরণও বাকি আছে, আরো প্রজ্ঞা অর্জনের এখনো বকে আছে। তবে এটা একটা চলমান বা বহমান প্রক্রিয়া। তো আমি আশা করছি যে আমি জীবিত অবস্থায় এবং মৃত্যু পরবর্তী অবস্থাতেও আমার কাজ দিয়ে বা কর্ম দিয়ে নিশাদ যা যা বলেছে সেগুলো আমি অ্যাচিভ করতে পারি। আমার মনে হয় না আমি এখন এতটা অ্যাচিভ করেছি। তবে হ্যাঁ, উদ্যোক্তার ভূমিকায় আমি বলবো যে প্রাণ শক্তি বা চালিকা শক্তির অভাব আমি কখনো অনুভব করিনি। তো আমার মনে হয় যে যে কোনো উদ্যোগ, যে উদ্যোগটা হিতকর এবং যে উদ্যোগটাতে কোনো অভিযোজন প্রক্রিয়া আছে, অর্থাৎ কালের বিবর্তনে বা প্রযুক্তির বিবর্তনে একটাকে কন্টেক্সচুয়ালাইজ করার যে উদ্যোগ, সেটার ব্যাপারে আমি সচেষ্ট থাকি। এই ব্যাপারে আমি এটা গ্রহণ করছি যে আমি চেষ্টা করি যে এই প্রসঙ্গটা নিয়ে আমরা আলাপ করছি, যে সাহিত্যের যে বিবর্তন বলবো বা মাধ্যমের যে বিবর্তন হচ্ছে, সেটার সাথে একাত্ম থাকা, সেটাকে আলিঙ্গন করা, বাট একই সাথে সেটার সাথে আমাদের মূল ধারার সাহিত্যকে অভিযোজিত করার জন্য আমার অনেক প্রচেষ্টা আছে। সেটা শিল্পের ক্ষেত্রেও আছে, সাহিত্যের ক্ষেত্রেও আছে, সৃজনশীলতার ক্ষেত্রেও আছে, তথা সামগ্রিকভাবে সামাজিক এবং মানবিক রূপান্তরের জন্য আমার প্রচেষ্টা আছে। সেটা আমরা উত্তরোত্তর প্রজন্ম হিসেবে শুধুমাত্র আরো মানবিক এবং আরো হিতৈষী হতে পারি, সেই ধরনের যে কোনো কাজের সাথে আমার সম্পৃক্ততা রাখতে আমি পছন্দ করি। এতটুকুই আমার পরিচয়। এটা হচ্ছে আমার কর্মী পরিচয়, যে আমি সেই কর্মী হিসেবে নিজেকে দেখতে চাই বা বিশ্বাস করি যে সামাজিক বা মানবিক হিতৈষী পরিবর্তনের সাথে যেন আমি সচেষ্ট থাকি। অনেক ধন্যবাদ কেতন ভাই। আমার সব থেকে ভালো লাগে এটাই যে এই যে সামষ্টিক হওয়া, এটা আমি আপনার কাছে শিখেছি বা এখনো শেখার চেষ্টা করছি। মানে আমার আমার কাছে 6 মাস আগে একজন একটা লেখা চেয়েছিলেন। তো
আমার লেখা, আমি বললাম যে আমার লেখাটা না দিয়ে আমি বরং আরেকজনের একটা লেখা দিই বা একটা রিভিউ দিই। আর আমার মনে হয়েছে যে এটা আমার লেখার থেকেও, আমার লেখা অনেক জায়গায় বেরোয়, কিন্তু যার লেখাটা এখনো প্রকাশ হচ্ছে না বা যেই বইটা নিয়ে কথা বলাটা প্রয়োজন, এটা বেশি প্রয়োজন, এটা আমার কাছে মনে হয়। হুম, তো এইটা মানে আমি যে আজকে আমাদের এই যে আলোচনা, এটাকে এক করা, এটা কিন্তু ভীষণই একটা ঘরোয়া আড্ডার মতো। এটার কোনো মানে আমি জাস্ট এটাই চেয়েছিলাম যে যাতে আমরা ঠিক যেই জিনিসটা ভাবি, আমাদের ভিতরের যেই চাওয়াটা, সেটা কতটা অন্যের জন্য হয়ে উঠছে সাহিত্যের হুম, অঙ্গন। হুম। ফলে এই জিনিসটা আমি আপনার কাছে শিখেছি, এখনো শিখছি। আচ্ছা, তো এবার আমরা একদম চলে যাব প্রশ্নে। তো আমি শুরুতেই কথার কাগজ, তারপর আপনার যে সমস্ত কাজ, সেদিকে আমি যাব না। সেটা আমার, সেখানে যাওয়ার আগে আমি আরো কিছু বিষয়ে কথা বলে নিতে চাই, তাহলে বোধহয় একটু সুবিধা হবে আমাদের সকলের জন্য। সেটা হচ্ছে, একটা জিনিস আমি খেয়াল করছি, আপনি এবং আরো কয়েকজন লেখক বা বাংলা ভাষায় সাহিত্য চর্চাকারী আছেন। আমি বারবার একটা শব্দ বলছি, আমি যখন লিখেছি, আপনি বললেন যে আমি যে পরিচয়টা আপনার লিখেছি, এটা নিয়ে আপনি বলেছেন যে এতটারও হয়তো আপনি যোগ্য নন। আমি খুবই মূল্যায়ন করি এই কথাটাকে, এটা অসম্ভব। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা শব্দ লেখার আগে আমি অনেকবার ভেবেছি। হুম, আমি অনেকবার ভেবেছি যে এটা, তো যেমন বাংলা ভাষায় সাহিত্য চর্চাকারী আমি লিখেছি, আমি কবিও লিখিনি, ঔপন্যাসিকও লিখিনি, এমনকি আমার নিজের ক্ষেত্রেও আমি সাধারণত লিখি না। কারণ এমনও হতে পারে যে একটা অন্য দেশের মানুষ, তিনিও বাংলা ভাষায় লিখছেন। হুম। ফলে এই যে আপনার যেই একটা গ্রহণ করে নেওয়া বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির সাহিত্যিক বা সে দেশের ভাষাকে, তো এই জায়গায় আমার ব্যক্তিগত যে সংকট তৈরি হয়েছে, বা আমি অন্যদেরও যেটা দেখেছি, আপনার সমস্ত বই প্রকাশ হচ্ছে এবং সেটা বাংলাদেশের মার্কেট থেকে বের হচ্ছে। জি। আমি ব্যক্তিগতভাবে গত 3 বছর ধরে আমার দুটো সমস্যা হয়েছে। একটা হচ্ছে যে, এটা আপনি জানেন, একবার আমি আপনাকে বলেছিলেন যে আমার বইগুলি দরকার, হুম, আপনার হয়তো মনে আছে। তো আপনি আছেন, তারপরে আরো কয়েকজন লেখক আছেন, আমি এই মুহূর্তে সুজন দাদার কথা মনে করতে পারি, এমনকি ডক্টর এশরার লতিফ, আমি হুম, তার কথাও মনে করতে পারি, ওনার বইও আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। তো এটা এখনো চলমান, আমি সেটা করব। কিন্তু এই যে বিলম্বিত হচ্ছে, হুম। তো এইটার ক্ষেত্রে আমার নিজের যেটা মনে হয়েছে যে এটা একটা নির্দিষ্ট একটা মার্কেটে থাকছে, সেখান থেকেই বের হচ্ছে। তাহলে বাংলা ভাষার এত এত পাঠক সারা পৃথিবী জুড়ে, সেইখানে তারা এটা কি করে পাবে? এই মুহূর্তে আমি তো বাংলাদেশে নেই, হুম, আপনার একটা বই বাংলাদেশে বেরোলো, তো এটা আমি পাবো কি করে? আমি এটা কিনতে রেডি, আমি এটা সংগ্রহ করতে একেবারেই রেডি আছি, কিন্তু তার জন্য যেই লজিস্টিক সাপোর্ট, বা তার তার জন্য যেই, ধরুন আরেকটা বিষয় আছে অনুবাদ। তো এই বিষয়গুলি আমি জাস্ট আপনাকে বলে রাখলাম, হুম, হুম, এটার জন্য যে যাতে আপনি একটু কষ্ট করে এই কথাগুলি আপনি যদি একটু কনসিডার করেন যখন আমি প্রশ্নগুলি করব, হুম। তার জন্য এবং আমাদের যারা শুনবেন পরবর্তীতে এই আলোচনা, তাদের জন্য। এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, না হলে আমি প্রশ্নে চলে যাব। আপনি কি কিছু বলতে চান? আসলে মনে হয় প্রশ্ন থেকে আসবে উত্তরগুলো। তবুও আমি বলে নিচ্ছি যে, যে দুটি মূল ভাবনা বা দর্শনে আমরা কাজ করি, একটি হচ্ছে মুদ্রিত সাহিত্য যেটা আমাদের বই বেরোচ্ছে। আরেকটি হচ্ছে ডিজিটালি অ্যাক্সেসিবল লিটারেচার যেটা আমরা শব্দমুকুরের মাধ্যমে করছি। শব্দমুকুর.com যেটা আমাদেরই একটা চিন্তাশক্তির প্রতিফলন এবং আমাদেরই অবকাঠামো। এইটি একটি বাংলাদেশের একমাত্র এবং সর্বপ্রথম দ্বিভাষিক অনলাইন পাঠাগার যেটা আমরা তৈরি করেছি, শব্দমুকুট.com। তো সেটারও কর্ণধার এই মুহূর্তে, মানে ভাবনার কর্ণধারটা আমার, ক্রিয়েটিভ আইডিয়াটা আমার, আমার একটা ইউনিট ওখানে কাজ করছে। তো শব্দমুকুট.com এ কিন্তু আমরা সাহিত্যকে সুগম করছি। তো আমাদের এটা একটা সাহিত্যকে সুগম হতে হবে, অর্থাৎ অ্যাক্সেসিবল হতে হবে, যাতে করে যে কোনো কর্নার থেকে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে এবং সেটার পরিপূর্ণ রস আস্বাদন করতে পারে। তো শব্দমুকুট.com অনেকটা সাহিত্যের নেটফ্লিক্স এর মতো, অর্থাৎ এটা ঘরে বসে যে কেউ একটা সাবস্ক্রিপশন দিয়ে একটা লাইব্রেরির পরিপূর্ণ আনন্দ তারা নিতে পারবে। সেখানে আরেকটা কাজ আমরা করেছি, সেটা হচ্ছে এটা দ্বিভাষিক, অর্থাৎ এটা বাংলায় এবং এটা ইংরেজিতে অনুবাদ করা
সাহিত্য, অর্থাৎ যে কোনো আইটেম আমরা ওখানে যেটা রাখছি ওটাকে একই সাথে ইংরেজি ভার্সনটাও আমরা রাখছি। তো এই কাজটা করছে আমাদের মনন মুকুর ডিজিটাল মিডিয়া, যেটা আমরা এই কাজটার জন্য এই ইউনিটটাকে সেট করেছি। একই সাথে আমরা ওখানে আমাদের কিছু সহযোগী প্রকাশনা, যেমন আজব প্রকাশ এবং স্টুডেন্ট ওয়েজ, যাদের থেকে মূল মূল মেইনলি আমি বই বের করি এবং আমার সহকর্মীরাও বই বের করে, তাদের সাথে আমরা একটি অ্যারেঞ্জমেন্টে এসেছি, যেটা তারা তাদের ই বইগুলো ওখানে দিচ্ছে। অর্থাৎ আমাদের যে বইগুলো নিশা তুমি খুঁজতেছো বা আমার এখানকার সবার সাথে খুঁজতেছে যে ওনার বই আমি পড়তে চাই, সেই বইগুলো শব্দমুকুট.com পাঠাগার থেকে তারা পড়তে পারবে। এটি একটি অনলাইন পাঠাগার মাত্র, এটা ই বুক স্টোর না, অর্থাৎ এখান থেকে কোনো কিছু ডাউনলোড করা যাবে না, যে কারণে আমাদের কোনো রয়্যালটি বা ওই ধরনের কোনো জটিল প্রক্রিয়া যেতে হয়নি, যেটা বাণিজ্যিক প্রক্রিয়া যেতে হয়নি। আমরা মূলত সাহিত্যকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। আমি এভাবে করে চিন্তা করি যে গ্লোবাল অ্যাপিলের জন্য আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছি, যে আমার বই যে মুদ্রিত সংগ্রহ করতে পারছে না, সে বিশ্বের যে কোনো দ্বার প্রান্ত থেকে শব্দমুকুট.com এর মাধ্যমে লাইব্রেরিতে বসে পড়তে পারবে। সেটার জন্য আমাদের একটা ওয়েব আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, এটা প্রায় 9 মাস ধরে চলছে, এবং এটার অ্যাপ, যেটা মোবাইল অ্যাপ, সেটা আসতেছে আমাদের 31 তারিখে জানুয়ারি। তো আমরা অ্যাপটা লঞ্চ করছি। তো সেখান থেকে কিন্তু সাহিত্যের সুগমতাকে আমরা বাড়িয়ে দিয়েছি, যে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তোমার আরেকটা প্রশ্ন ছিল যে বিভিন্ন জায়গা থেকে রাইটার নেওয়া এবং তাদেরকে একইভাবে আমি চিন্তা করলে বিভিন্ন জায়গা থেকে পাঠক নেওয়াটা আমি চিন্তা করি, যে পাঠক যেন বিভিন্ন জায়গার হতে পারে, যে আমি লিখছি তুমি পড়ছো, তুমি লিখছো সুপর্ণা পড়ছে, সুপর্ণা লিখছে জায়েদ পড়ছে, এটা যেন না হয়। আর একটু যেন আউটওয়ার্ড ওরিয়েন্টেড হয়, যে আমরা অ্যাকচুয়ালি জানি না যে কে কে সাহিত্য পড়তে চায়। তো সেটার কারণে আমি এটাকে বলি সাহিত্যিক সমেতকরণ বা অন্তর্ভুক্তিমূলক সাহিত্য করা। এটা হচ্ছে আমার দ্বিতীয় ফিলসফি, যে সাহিত্যকে সমেত হতে হবে, অর্থাৎ সাহিত্য যেন ড্রয়িং রুমে, বাংলা একাডেমিতে বা বিশ্ব সাহিত্য কেন্দ্রে সীমাবদ্ধ না থাকে, এটা যেন আরো সমেতকরণ হয়, এবং সেখানে রচয়িতা থেকে শুরু করে গুণগ্রাহী, পাঠক, সমালোচক যেন সমাজের সকল জায়গা থেকে আসে। আমি স্তর শব্দটা ইউজ করবো না, সমাজের সকল জায়গা থেকে আসে, এবং সমাজকে, সাহিত্যিক সমাজকে আমাদেরকে বিশ্বায়নের আঙ্গিকে চিন্তা করতে হবে, শুধুমাত্র বাংলাদেশ বা ঢাকা কেন্দ্রিক বা বইমেলা কেন্দ্রিক না। অর্থাৎ যেখান থেকে ফকির লালন শাহ সাহিত্য এসেছিল, যেখান থেকে ময়মনসিংহ গীতিকা উৎপত্তি হয়েছে, যেখান থেকে বাউল সাহিত্য এসেছে, আবার যেখান থেকে নাগরিক সাহিত্যের উৎপত্তি হয়েছে, এই প্রতিটি জায়গাকে সমেত করার প্রচেষ্টা একজন সম্পাদক বা একজন প্রকাশকের থাকতে হবে। যে কারণে আমরা এই ব্যাপারে খুবই অ্যালার্ট থাকি যখন আমরা কথার কাগজ তৈরি করি বা একটা সংকলন তৈরি করি, যে আমরা পল্লী সাহিত্যিক পাচ্ছি কিনা, প্রান্তিক জনগোষ্ঠীকে পাচ্ছি কিনা, পাহাড় এবং সমতলের জনগোষ্ঠীকে পাচ্ছি কিনা, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের সবাইকে পাচ্ছি কিনা, এবং দোভাষী বা ভিন্নভাষী বাংলা সাহিত্যের গুণগ্রাহীকে পাচ্ছি কিনা। অর্থাৎ প্রবাসী এবং প্রবাসীদের সন্তান যারা বাংলা পড়েনি, তারা বাংলার ক্ষেত্রে নিরক্ষর, কিন্তু তারা ইংরেজি খুব ভালো পারে, যে কারণে আমাদেরকে এটাকে দোভাষী করে ফেলতে হবে, যেন তারা ইংরেজি ভাষায় বাঙালিয়ানাকে পড়তে পারে, তারা ইংরেজি ভাষায় নজরুলকে পড়তে পারে, তারা ইংরেজি ভাষায় কেতন শেখকে পড়তে পারে, গাজী নিষাদকে পড়তে পারে, এবং জানতে পারে যে এই সাহিত্যিকের আসলে কি বলার ছিল। আমি আরেকটু গ্রেটার স্কেলে কথাটা বলি, আমার স্বপ্ন দেখার কোনো সীমা নাই। আমি মনে করি যে জেমস ক্যামেরন যদি একটা কোরিয়ান গল্পের ইংরেজি অনুবাদ পড়ে সেটার থেকে একটা চলচ্চিত্র তৈরি করতে পারে, তাহলে আমাদের সাহিত্যের চলচ্চিত্র তৈরি করার জন্য আমাদের শুধুমাত্র সত্যজিৎ রায় বা মৃণাল সেন বা গৌতম ঘোষের উপরে নির্ভর করতে হবে না। কোনো একদিন আমাদের সাহিত্যের গল্পের ইংরেজি পড়ে জেমস ক্যামেরনের মতো বা কুইন্টন ট্যারান্টিনোর মতো একজন ফিল্ম মেকারও বাংলাদেশের কোনো বা বাংলা সাহিত্যের কোনো উপাদান নিয়ে চলচ্চিত্র তৈরি করতে পারবে আন্তর্জাতিক মানের। আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে সাহিত্যকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে, তাদেরকেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ যারা একেবারেই বাঙালি, আমি বলতেছি যারা কুইন্টন ট্যারান্টিনোর মতো বা কোনো জাপানি ফিল্ম মেকার বা কোনো নাইজেরিয়ান ফিল্ম মেকারকে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এটাকে ভাষান্তর করে, অনুবাদ শুধু না, অ্যাডাপ্ট করে একটা কাহিনীকে সুন্দর করে অভিযোজিত করে তাদের কাছে নিয়ে যেতে হবে। সেটার জন্য সাহিত্যের সংবেদনশীলতা এবং স্থিতিস্থাপকতা এবং সহনশীলতা খুবই খুবই প্রয়োজন। অর্থাৎ সাহিত্যকে আমাদেরকে, ইংরেজিতে একটা সুন্দর শব্দ আছে রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট মানে চাপ সহ্য করার মতো ক্ষমতা থাকে, এরকম সাহিত্য তৈরি করতে হবে। তো এখানে রচয়িতার ভূমিকা আছে,
এখানে সমালোচকের ভূমিকা আছে, সম্পাদকের ভূমিকাও আছে। তা আমি যদি এমন একটা সাহিত্য তৈরি করি এটা হাইলি কনটেক্সচুয়াল, যে শুধুমাত্র এই জায়গার জন্য সত্যি, তাহলে আমার গল্পটা বা কবিতাটা রিজিলিয়েন্ট না। আমাকে এমন সাহিত্য তৈরি করতে হবে যেই গল্প কালের বিবর্তনে, যুগের বিবর্তনে স্থানান্তরিত হয়েও গল্প গল্পই থাকে। তো আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন রোমিও এন্ড জুলিয়েট যখন শেক্সপিয়ার তৈরি করে, এটা ইংরেজি সাহিত্যের তৈরি জিনিস। সেই রোমিও এন্ড জুলিয়েট বিভিন্ন ভাষান্তরে চলচ্চিত্র হয়েছে, নাটক হয়েছে, থিয়েটার হয়েছে, সাহিত্য হয়েছে। বাংলা করলেও রোমিও এন্ড জুলিয়েটের কাহিনী থাকছে, হিন্দি করলেও তাই, উর্দু করলেও তাই, ফার্সি করলেও তাই, ফ্রেঞ্চ করলেও তাই, রোমিও এন্ড জুলিয়েট থাকছে। এটাকে আমি বলি সবচেয়ে রিজিলিয়েন্ট সাহিত্য, যেটা স্থান, ভাষা এবং কাল, মনোভাবের বা সামাজিক বা সংস্কৃতির উপরে পুরোপুরি নির্ভরশীল না। এটা একেবারে ভার্সেটাইল সাহিত্য, রিজিলিয়েন্ট সাহিত্য, যেটাকে কালের বিবর্তনে 100 বছর পরেও সেই গল্পের আপিল এখনো থাকে। তো আমরা যখন এখন গলীয় কি রাসলীলা, রামলীলা দেখি, তো সেটা রোমিও এন্ড জুলিয়েটের স্টোরির বেসিসেই তৈরি করা একটা আধুনিক যুগের ছবি, এবং সেই ছবি এখনো চলে। এখনকার প্রজন্ম সেই একই গল্পকে কি বলবো পছন্দ করতে পারে, তারা এটার সাথে অ্যাটাচ করতে পারে, যে রোমিও এন্ড জুলিয়েটের স্টোরির সাথে। তো আমাদের সাহিত্যে কিন্তু এরকম প্রচুর উপাদান আছে। সমস্যা হচ্ছে যে আমরা এটাকে বিশ্বমানের অজিকে নিয়ে যেতে পারিনি, আমরা সমেত করতে পারিনি, বা অন্তর্ভুক্তিমূলক সাহিত্য নিয়ে যেতে পারিনি। তো এখানে আমি একটু কথা বলে রাখি যে এই সাহিত্য সিলেকশন এবং এই সাহিত্যের কালেকশন বাড়ানোটা আমাদের খুবই দরকার। আমার এই তিনটা মাপকাঠিতে আমি সাহিত্যকে দেখি: একটা সংবেদনশীলতা, যেটা হিতৈষী মনোভাবের সাহিত্য, রিজিলিয়েন্স; দ্বিতীয় সমেতকরণ, অর্থাৎ সাহিত্যকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে যাতে সবাই ওখানে অন্তর্ভুক্ত অনুভব করতে পারে; তৃতীয়ত সুগম, এটাকে আমার অ্যাক্সেসিবল করতে হবে, মানুষ যাতে এটা থেকে পুরোপুরি জিনিসটা নিতে পারে। যে কারণে কথার কাগজে এবং শব্দ মুখরে আমরা এই তিনটা মাপকাঠির ভিত্তিতে সাহিত্য নির্বাচন করে ওখানে দেওয়ার চেষ্টা করছি। এই প্রক্রিয়া বহমান, আমরা দাবি করছি না যে আমরা 100তে 100 পেয়ে গেছি, কিন্তু আমরা প্রক্রিয়াটা শুরু করেছি এবং একই ফিলসফিতে আমরা এটাকে চালাতে থাকি। সেক্ষেত্রে আমরা গ্রাম থেকে নিয়ে মফস্বল থেকে নিয়ে, রাজধানী থেকে নিয়ে, প্রবাস থেকে নিয়ে, সবখান থেকে আমরা সাহিত্য সংগ্রহ করা এবং সবখানেই রিডারশিপ তৈরি করার চেষ্টা করছি। ফাইনাল একটি কথা বলবো, যারা ক্ষীণ দৃষ্টির, যারা দৃষ্টিহীন, যারা বধির, তারা সুবিধা বঞ্চিত, ভাগ্যের নির্মম পরিহাসী। আমি মনে করি সাহিত্যের রস, শিল্পের রস আস্বাদনের তাদের পূর্ণ অধিকার আছে, নাগরিক অধিকার আছে। এটা আমাকে সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ আমার রিজিলিয়েন্ট সাহিত্যকে আমাকে অডিও বুক বা ভিডিও কনভার্সনের ব্যবস্থা করতে হবে, যেন তারাও অন্তর্ভুক্ত অনুভব করে এবং অন্তর্ভুক্ত হতে পারে। একই সাথে যারা পুরোপুরি নিরক্ষর, যারা সুবিধা বঞ্চিত ছিল, যারা পড়াশোনাই করতে পারেনি এবং তারা পড়তে পারে না বিকজ তাদের ভাষা জ্ঞান নেই, কিন্তু তারা কমিউনিকেট করতে পারে, রাইট? যেটা বাউলরা হাটে মাঠে ঘাটে বন্দরে যখন গান গায়, বা ফকির লালন শাহর মাজারে যখন গান গায়, সব স্বাক্ষর লোকরা ওখানে যায় না, সব স্বাক্ষর মহিলারা ওখানে যায় না। যারা যায় তারা অনেকেই নিরক্ষর, তারা হয়তো পড়তে পারে না, কিন্তু তারা শুনতে পারে, তারা সেটা অনুধাবন করতে পারে। তাদেরও এই সাহিত্যে কিছু অবদান দেওয়ার ক্ষমতা থাকতে পারে। আমার ওইটা অনেক বড় একটা টার্গেট আছে, যে যারা পড়াশোনা করার সুবিধা পায়নি, আমরা যাদেরকে সেই সুবিধা দিতে পারিনি, তারা যেন শিল্প এবং সাহিত্য থেকে পুরোপুরি বঞ্চিত না হয়। তারা যেন এটাকে কোনো এলিয়েন আইটেম মনে না করে, যে এটা আমার জন্য না, বাংলা একাডেমিতে বইমেলা আমার জন্য না, এইটা যেন তারা মনে না করে। সেরকম সাহিত্য তৈরি করে এবং সাহিত্যের সেই প্রচারণাটা অনেক বড় একটা সমেতকরণ। তবে আবার ফাইনালি বলছি, সংবেদনশীলতা, সমেতকরণ এবং সুগম সাহিত্যের জন্যই কথার কাগজ এবং শব্দমুখর কাজ করছে। এটাই আমার মেইন ফিলসফি, যেটার উপরে আমি নিজেও কাজ করছি। অনেক কথা বলে ফেললাম, কিন্তু এটাই আসল আসল কথা অ্যাকচুয়ালি। অপূর্ব বলেছেন। সুপর্ণা কিছু জিজ্ঞেস করবে। নমস্কার দাদা, এই প্রসঙ্গে যেহেতু আপনি ওই দৃষ্টিহীনদের জন্য যে উদ্যোগের কথা বললেন, এটা সত্যিই প্রশংসনীয়। এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি নিজেও এরকম একটা গ্রুপের সাথে যুক্ত আছি। আমাদের শান্তিনিকেতনের কিছু ছাত্রছাত্রী আছে যারা দৃষ্টিহীন, তো তাদের জন্য আমরা যেটা করি, মানে তাদেরই গ্রুপ ওটা, ওখানে আর কি স্টাডি মেটেরিয়াল রেকর্ড করে দেওয়া, এরকম অনেক উদ্যোগ আর কি নেওয়া হয়ে থাকে। তো একটা সমস্যা আমি লক্ষ্য করেছি এটা করতে গিয়ে, ওদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং ওরা সেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন বইয়ের রেকর্ডিং আপলোড করে। তো এটা করতে গিয়ে যেটা সমস্যা হয়েছে, যে অনেক সময় কপিরাইটের একটা ইস্যু সামনে এসেছে। তো এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটা সুপর্ণা, অনেক ধন্যবাদ এই প্রশ্নটা
আমরাও কিছু মাত্রায় ফেস করেছি। যদি লিডিং পাবলিশারদের সাথে আপনার একটা এই ব্যাপারে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটা আমি চেষ্টা করছি এবং ৬টা পাবলিশারের সাথে আমার সে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। প্রবলেম হচ্ছে আমাদের আপনি অনেক ভালো জায়গায় আছেন তুলনামূলকভাবে। ইন্ডিয়াতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর আইনটা অনেক স্ট্রং এখনো। আমাদের আইনটা কিন্তু একটু কাদামাটির মতো। মানে এটাকে এখনো গোছানো হয়নি বাংলাদেশের যেটা আরকি। তো সমস্যা হয়ে যায় যে পাবলিশারের কাছ থেকে পারমিশন নিয়ে করতে গেলে পাবলিশাররা রয়্যালটি দাবি করে এখনো। আর যদি আমরা পরিবার থেকে বলতে চাই, পরিবার সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি উদাহরণস্বরূপ বলি, যেমন রবি ঠাকুরের কোনো কবিতা বা কোনো কিছু তাদেরকে আমি জানাতে চাই বা বলতে চাই। আমরা সেটাকে একটা আলোচনা প্রবন্ধের অংশ করে ফেলি এবং সেটার তর্জমা করি। অর্থাৎ ওটার এনালাইসিসটা করি। সেটার ভেতরেই কবিতাটাকে আমরা সেট করি যেন ওটাকে প্রবন্ধ আকারে আমরা প্রকাশ করে সেই প্রবন্ধ পাঠটা হয় তার ভেতরে কবিতাটা থাকে। তো এটা একটা বাইপাস করার মেথড। এবং আমি বলছি যে প্রবন্ধের পাঠ হলে এখন পর্যন্ত কোনো কপিরাইটের সমস্যা আমরা পাইনি। কিন্তু আমি যদি পিওর আবৃত্তি করে করতে চাই তখন কোনো ফাউন্ডেশন কোনো কেউ আমাদেরকে এটার থেকে স্ট্রাইক করে। এই এক। আর দ্বিতীয় হচ্ছে মাধ্যম কি? ইউটিউব একটা পাবলিক মিডিয়াম এবং ফেসবুকও তাই। সেখানে এসব কপিরাইটের সমস্যাগুলো হয় না যে তা না। তবে যদি আমরা যদি কখনো নিজের কোনো মিডিয়াম তৈরি করি, লাইসেন্স মিডিয়াম, তাহলে সেক্ষেত্রে সেখানে আমরাই এটাকে প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এটা অনেক বড় ইনফ্রাস্ট্রাকচারের কাজ। আমি আমি আপনার সাথে একমত যে এই ধরনের সমস্যায় আমরাও কিছুটা পড়ি। তবে আমি যতদূর জানি বাংলাদেশের আইন অনুযায়ী ৬০ বছরের বেশি, অর্থাৎ কারো মৃত্যু যদি ৬০ বছর আগে হয়ে থাকে, তাহলে তার কবিতা বা তার লেখনী যদি আমি পাঠ করি, সেখানে আমার কোনো কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট কেউ আমাকে ধরতে পারে না বাংলাদেশে। ইন্ডিয়াতে আরেকটু স্ট্রিক্ট জিনিসটা। বিভিন্ন ফাউন্ডেশন, আমি নিজেও ২-৪ বার এটার সম্মুখীন হয়েছি। তবে এই সমস্যা নিরসনের জন্য লাইভ পাঠ করার কিছু অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। সেই ক্ষেত্রে যারা ক্ষীণদৃষ্টির আছেন বা যারা প্যালিয়েটিভ কেয়ারে আছেন, অনেক সময় অনেকে এতটাই বৃদ্ধ প্যারালাইসিসে আছেন যে বই ধরতে পারছেন না বা ইত্যাদি। দৃষ্টিশক্তি আছে কিন্তু মেধাশক্তি কাজ করছে না অনেক সময়। এই এই এদের যারা ফাউন্ডেশন আছে তাদের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে এটা করা যেতে পারে। এটা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি যে প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে যদি আমরা একজন কবিকে নিয়ে যাই এবং তিনি যদি বা আবৃত্তি শিল্পীকে নিয়ে যাই, একটি সন্ধ্যায় যদি একটা সময় ২ ঘন্টা তারা ব্যয় করেন সবাইকে সাহিত্যের স্বাদ দিয়ে। তো আমরা এটাকে চেষ্টা করছি যে মানসিক স্বাস্থ্য এবং মানসিক কল্যাণের জন্য সাহিত্যকে ইউটিলাইজ করা। তো যারা ক্ষীণদৃষ্টি বা দৃষ্টিশক্তিহীন আছেন, যারা প্যালিয়েটিভ কেয়ারে আছেন, যারা ডিমেনশিয়ায় আছেন, তাদের জন্য মানসিক কল্যাণ এবং মানসিক স্বাস্থ্যের ভারসাম্যটা খুবই, খুবই দরকার। তারা বিভিন্নভাবে জীবনের প্রতি বীতশ্রদ্ধ। একই সাথে আমরা জানি না তাদের মনে কতটুক ক্ষোভ কাজ করছে সমাজ এবং সংসারের প্রতি। সেটাকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় কপিরাইট এখানে ইম্পোর্টেন্ট, বাট একই সাথে একটু দূরবর্তী চিন্তা আমার। আমি ১ম চিন্তাটা করি যে তাদের কল্যাণে আমি কিভাবে করে তাদের কাছে যেতে পারি। আমি আমার প্রচেষ্টাটা করি। তবে এই এখন পর্যন্ত আমার কাছে কোনো সুনির্দিষ্ট উত্তর নেই যে কিভাবে আমরা কপিরাইট এটাকে অ্যাডজাস্ট করব। আইনগত MOU বা আইনগত চুক্তি স্বাক্ষর করাটা প্রবাবলি একটা একটা উপায় হতে পারে। সেক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কটা খুব ম্যাটার করে। তো আমার সাথে যেমন স্টুডেন্ট ওয়েজের সম্পর্ক খুব ভালো। কারণ তারা আমার প্রকাশক। আমি যদি বলি তোমার এই বইটা আমি ওখানে পড়বো বা এটার করব, তারা হয়তো কিছু করবে না। তারা চুক্তি স্বাক্ষর করবে কিন্তু কোনো কপিরাইট নেবে না। এটার ওই প্রি অ্যারেঞ্জমেন্টটা খুব দরকার। এটা whimsical যেন না হয় যে আমি ইচ্ছা হলো যে চট করে ফেললাম। এটা প্রি অ্যারেঞ্জমেন্টটার কিছু ব্যাপার আছে। তো এটার একটা প্রস্তুতি খুব দরকার আইনগতভাবে এবং খুব কৌশলগতভাবে, সুপর্ণা। আমি এটাও বলছি। আপনি অনেক বড় অর্গানাইজেশনের সাথে আছেন। তাদের নিজস্ব অর্গানাইজেশনাল স্ট্রেংথ আছে। কিন্তু ইটস আ মিক্সড ব্লেসিং। কেননা অর্গানাইজেশনাল স্ট্রেংথ কামস উইথ ব্যুরোক্রেসি। সো আপনাকে ওই স্ট্রেংথটা পুরোপুরি নিতে হলে আপনাকে ব্যুরোক্রেটিক প্রসেস দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে এটা ইটসেলফ বিকামস আ পিএইচডি রিসার্চ যে কি করে আমি এটা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যাব। ওইটাই একটা গবেষণার বিষয় হয়ে যায়। তো হ্যাঁ, এটা বেশ
লম্বা উত্তর দিলাম, কিন্তু আমার কাছে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। মানে এটা এটা না, না, প্রচেষ্টা। একদমই মানে আপনি হ্যাঁ, যেটা বললেন সেটা মানে যথেষ্টই বলেছেন। ঠিক আছে। ধন্যবাদ। আমারও তাই মনে হয়, এই উত্তরের মধ্যে কিছুটা আলো আছে যেখান থেকে উত্তর খোঁজা যেতে পারে বা একটা সমাধান খোঁজা যেতে পারে। কিন্তু আমি একটা জিনিস সংযোজন করি যে এটা কিন্তু শুধু ভারতের বা বাংলাদেশের সমস্যা নয়, আমাদের বৈশ্বিক অঙ্গনেই সারা পৃথিবী জুড়েই এটা একটা সমস্যা আছে। এটা প্রত্যেকটা দেশেই যারা এই এই ধরনের সাহিত্য থেকে বা সাহিত্য তো বটেই, এমনকি অন্যান্য আরো অনেক বিষয় থেকে যারা বঞ্চিত শুধু বিশেষ অসুবিধার কারণে এবং বিশেষ কোনো শারীরিক অসুবিধার কারণে। ফলে আহ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের সারা পৃথিবী থেকে অ্যাড্রেস করতে হবে, আমার এটা মনে হয়। হুম। এবং এটা এমন ভাবে সমাধান করা উচিত যাতে এটা যদি বাংলাদেশে সমাধান হয়, এর আলো ভারতে গিয়ে পৌঁছায়। ভারতে গিয়ে পৌঁছলে মানে ভারতে যদি এটার যদি কোনো পজিটিভ আউটকাম আসে, সেটা যাতে গোটা দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে পড়ে, আমার এরকমটা মনে হয়। আর আমি যেই প্রশ্নগুলি প্রস্তুত করেছিলাম হুম। কেতন ভাইকে করার জন্য, সেখানে কিন্তু আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, আমার প্রথম প্রশ্নটাই ছিল যে বিশেষ সহায়তা প্রয়োজনীয় পাঠকদের কাছে শিল্প ও সাহিত্য পৌঁছে দেওয়ার গুরুত্ব আপনি কিভাবে উপলব্ধি করেন। এটা ছিল আমার সমস্ত কিছুর, সবকিছুকে একসাথে রেখে এটা ছিল আমার প্রথম প্রশ্ন। মানে হুম। সবকিছুর আগে আমার মনে হয়েছে যে এই গোটা প্রকল্পের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এটা। আমরা তো পড়তে পারছি, হ্যাঁ, আমাদের অভাব আছে, কিন্তু আমাদের সুযোগও আছে, কিন্তু তারা কি করবে। আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি। খুব সুন্দর একটা টার্ম গাজী তুমি ইউজ করছো, যে বিশেষ সহায়তা যাদের প্রয়োজন। আমি খুব অনেস্টলি একটা কথা বলি, কিছুটা দুরাশাগ্রস্তের কথা, কিন্তু খুবই ইনসাইটফুল কথা। আমাদের সমাজে যাদের সবকিছু ঠিক মতো কাজ করছে, তাদেরও বিশেষ সহায়তা প্রয়োজন। কারণ আমরা সামাজিকভাবে এই মুহূর্তে খুব অস্থির অবস্থায় আছি সব মিলে। যাদের চোখ মাথা সবকিছু কাজ করছে, পড়তে পারে, তারাও এতই অস্থির আছে যে তাদেরও মানসিক কল্যাণ বা মানসিক অস্থিরতা কমানোর জন্য সাহিত্যকে তাদের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে গেছে। এটা এতটাই দুঃখের বিষয় যে যারা কনফ্লিক্ট জোনে আছে, যুদ্ধ চলছে, বর্ডারে আছে, তারা রিফিউজি অবস্থায় আছে, তারা খুবই খারাপ অবস্থায় আছে। আচ্ছা, যারা ফ্লাড জোনে আছে, যারা অত্যাচারিত নিপীড়িত আছে, আবার তারপরে তারা ভাগ্যের পরিহাসে অন্ধ হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে বা পঙ্গু হয়ে গেছে, এদের কথাও যদি বাদ দেই, একেবারে সুস্থ সবল মানুষ যারা শিক্ষা পেয়েছে, সকল সুবিধা পেয়েছে, তারাও চরম অস্থিরতার ভিতরে আছে। তারাও 5 সেকেন্ড 10 সেকেন্ডের বেশি কোথাও মন দিতে পারছে না। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলের পর স্ক্রল করছে, কোনো মেটেরিয়াল পড়ছে না। এদেরও বিশেষ সহায়তা প্রয়োজন, এদের কাছেও এটা নিয়ে যেতে হবে। তো এটা অনেক দুর্গম একটা যাত্রা, এবং আমরা খুব সম্ভবত স্টেপ N-1 এ আছি, স্টেপ এনেও যাইনি আমরা। অর্থাৎ আমাদের এত বড় দুর্গমতা সামনে, যে এটা শুরু যদি এখন না করা হয়, তাহলে আমার মনে হয় না আমার জীবনের আমি কোনো কীর্তিমান কিছু করেছি, যদি আমি এই শুরুটা না করতে পারি এবং শুরুটা করে যদি এটাকে প্রচার না করতে পারি। তো বিশেষ সহায়তা আমাদেরই ভিতরেই অনেকের অনেকের প্রয়োজন আছে, অনেকের, এবং তাদের কিন্তু সকল সুবিধা তাদের কাছে আছে, তারপরেও তারা ঐচ্ছিক কারণে বা অস্থিরতার কারণে বা আমি জানি না কিসের কারণে তারা কিন্তু এটা থেকে একেবারে দূরে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদেরকেও আমাদেরকে, আমি বলছি না উপদেশ দিতে হবে, সহায়তা দিতে হবে, যাতে করে তারা শিল্প সাহিত্যের প্রতি আরো যত্নবান হন। এবং তারা হলেই কিন্তু তারপরে হচ্ছে ওই গ্রুপটা যারা পারছে না কোনো কারণে। তো আগে আমার সমাজকে সমেত করতে হবে এই পুরো দর্শনে। তারপরে সেই সমেত সমাজই এটা উপলব্ধি করবে। তো একটা কথা আছে কি, কারো ঘরে যদি স্পেশাল চাইল্ড না থাকে, সে ততক্ষণ পর্যন্ত স্পেশাল চিলড্রেনের কি দরকার সেটা অনুধাবন করতে পারে না। কারো পরিবারে যদি না থাকে, অনুধাবন করতে পারে না। তো দুঃখজনক হলেও সত্যি যে কারো ঘরে যদি কোনো স্পেশাল সার্কামস্টেন্স না থাকে, ততক্ষণ পর্যন্ত তারা মনে করে এভরিথিং ইজ ফাইন। কিন্তু যখন পরিবারের ভেতরেই তারা দেখে যে কারো এই সমস্যা হয়েছে, কেউ অন্ধ হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, বা কেউ পড়তে পারছে না, বা সুবিধা বঞ্চিত হয়েছে, বা
অটিজমে আছে বা ডিমেনশিয়া আছে, ডিসলেক্সিয়া আছে, তখন হয়তো তাদের একটা অনুধাবন হয়। এটাই মানব জনম, এটাই মানুষের জীবন, মানুষ নিজের সবচেয়ে কাছের অভিজ্ঞতা থেকেই এটা অনুধাবন করে। তখন হয়তো সেটা বুঝতে পারবে যে কি প্রয়োজন, তার আগ পর্যন্ত হয়তো অস্থিরতার কারণে বুঝতে পারছে না। এটা একটু বড় কথা, এটা একটু সমাজ পরিবর্তনের কথা, শুধুমাত্র সাহিত্য না, সকল ধরনের উপলব্ধির জন্যই এই অভিজ্ঞতাগুলোকে সামনে থেকে দেখা খুব দরকার। অনেক ধন্যবাদ। আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আমরা মিউজিক থেরাপির কথা জানি, তো আপনার কথা শুনে আমার এই সাহিত্য থেরাপির কথা মনে হলো। তো এটা ঠিকই, আসলেই প্রত্যেকেরই কিছু সহায়তা প্রয়োজন। আর সেই সহায়তাটা কি, আপনার কি মনে হয় এটা কি ক্লিনিক্যালি, আমরা যদিও এই অঙ্গনের মানুষ নই, এখানে আমরা যারা আছি কেউই, তবুও প্রশ্নটা করছি কারণ আপনি যেহেতু এই সৃজনশীল চর্চার সাথে আছেন, আপনার কি মনে হয় যে এটা মানুষকে কতটা সুস্থতা দিতে পারে? আমি খুব রিসেন্টলি কিছু ইনস্টাগ্রাম পোস্টে দেখলাম যে ইউনাইটেড নেশনস একটা খুব সুন্দর কাজ করছে। সেটা হচ্ছে যে আফ্রিকার খুব অভাবগ্রস্ত এবং পীড়াকৃষ্ট এলাকায় গিয়ে, তো আমাদের আগে একটা কনসেপ্ট ছিল না যে ইউএন যে ওখানে সাহায্য সহযোগিতা করে, তো ওখান থেকে ওখানকার বাচ্চাদেরকে দিয়ে কিছু মাইকেল জ্যাকসনের ডান্স করে ওই ডান্স গুলোকে ওরা ভিডিও প্রমোট করছে। বাচ্চাগুলোকে ওখানে খুব হ্যাপি দেখাচ্ছে, তারা আনন্দিত, তারা ডান্স করতেছে, তাদের মধ্যে কেউ রক স্টার, কেউ পপ স্টার হচ্ছে, সাজতেছে বা এরকম কিছু। তো ইউএন ওইটার জন্য একটা বাজেট অ্যালোকেট করছে, অর্থাৎ মেন্টাল ওয়েলবিং কে ইমপ্রুভ করার জন্য। কারণ শিশুদের হাসি এবং শিশুদের আনন্দ দেখে যেন আফ্রিকার গ্রেটার জনগোষ্ঠী আরো সঞ্জীবনী শক্তি পায়, অর্থাৎ আরো সামনে মানে এগিয়ে যাওয়ার সাহস পায়। তো আমি মনে করি যে শিশুদের মধ্যে পাঠাভ্যাস, শিশুদের মধ্যে সাহিত্য নিয়ে আলোচনা যদি আমরা শুরু করতে পারি, তাহলে হয়তো বয়োজ্যেষ্ঠদের এবং মধ্যবয়সীদের, তাদের অভিভাবকদের মনে একটা আশার সঞ্চার হবে যে আমাদের পরবর্তী জেনারেশনে অন্তত আহ জীবনের সমস্ত উপাদানগুলোকে একসাথে দেখার বা একসাথে সমেত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তখন হয়তো তাদের অ্যাটিটিউড পরিবর্তন হতে পারে। তো আমরা এই জন্য খুব মনোযোগ দিই যে আমাদের 12 থেকে নিয়ে পাঠক তৈরি হচ্ছে কিনা, যে কারণে কথা কাগজ এবং তথা আমাদের শব্দমুকুট.com এর সমস্ত সাহিত্যের রেটিংটা আমরা ইউ রেখেছি, ইউনিভার্সাল রেটিং, যাতে করে যে কেউ এই সাহিত্যের সাথে, যে কোনো বয়সের কেউ যাতে এই সাহিত্যের সাথে সম্পৃক্ত হতে পারে। এইটারও রেজিলিয়েন্স আছে আমার কাছে মনে হয়, এবং এটা সবসময় নতুন প্রজন্ম থেকে এটার উত্তরণটা খুব প্রয়োজন আর কি। আমি জানি না গাজী, আমি কি তোমার প্রশ্নের অ্যাড্রেস করতে পেরেছি কিনা, বাট যদি না পারি বলতে পারো অবশ্যই। না, আমার মনে হয় আপনি ঠিকই অ্যাড্রেস করেছেন। আমি শুধু একটা জিনিস বলবো, এখানে দুটো প্রশ্ন আমার। একটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শুরু করি, এরপরে আমি যাই আমাদের আশেপাশের দেশগুলিতে, ভারত, ভুটান, নেপাল বা দক্ষিণ এশিয়াতে যে সমস্ত দেশ আছে। আপনার যে এখানে যে যে কাজ বা যে প্রকল্প আপনি চাইছেন যে এটাতে মানুষ সংযুক্ত হবে, যেমন এটা একটা পাঠাগার হচ্ছে, এখান থেকে বইগুলি কেউ কিনতে পারবে না। জি। তো এই বইগুলি তারা যে, মানে এটা এটা কতটা অ্যাক্সেসেবল হচ্ছে? এখানে আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে এটার মার্কেটিংটা কতটা তাদের কাছে পৌঁছচ্ছে, এটা যেতে হবে যে এটা হচ্ছে এরকম একটা বিষয়, এটা মানুষ কতটা জানে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা এটা পড়তে গেলে তাদের কি করতে হবে, এটা আমার মনে হয় জানা দরকার, বা কি করবে তারা সেক্ষেত্রে, বা যদি তারা এটার সাথে যুক্ত হতে চায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হতে পারে, আমি আপাতত ভারত আর বাংলাদেশেই থাকি, তখন তারা কি করবে? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শিশুদের জন্য আপনাদের খুবই একেবারেই কাঠামোগত কোনো প্রকল্প আছে কিনা? দুটো প্রশ্ন। একটু আগে আমরা ক্লিনিক্যাল সাইটটার কথা বলছিলাম তো, এবং আমরা এই প্রসঙ্গে আরো আসবো, আমি জানি গাজীর কাছে এটা প্রশ্ন আছে। হ্যাঁ, সাহিত্যের পৃষ্ঠপোষকতা এটা এটা খুব ইম্পর্টেন্ট, এবং পৃষ্ঠপোষকতা শুধুমাত্র এই না যে প্রডিউসাররা সাবসিডি পাচ্ছে, অর্থাৎ আমরা লিখছি তো আমরা স্পন্সর পাচ্ছি, এটা শুধু না, যারা পড়ছে তাদের পৃষ্ঠপোষকতা কে করছে, অর্থাৎ পাঠাগারগুলো পৃষ্ঠপোষকতা করছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছে কিনা। তো শব্দমুকুট.com যেটা অনলাইন পাঠাগার, আমি একটু ধাপে ধাপে বলি। প্রথম ধাপে হচ্ছে যে এটাকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে লাইব্রেরিতে পাঠাগার, ওদের পাঠাগারে একটা অনলাইন পাঠাগার হিসেবে সম্পৃক্ত করার ব্যবস্থা, যেটার প্রক্রিয়া আমরা এখন করছি। এটা সমগ্র বাংলাদেশে আমরা করব, এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে করবো, যেন আমরা সরকারি স্কুলগুলোতে আমরা যেতে পারি। আচ্ছা,
বাংলাদেশে 71টি গণগ্রন্থাগার আছে, সেখানে কথার কাগজ আমরা অলরেডি দিচ্ছি। এটা সরকারের সাথে আমাদের একটা চুক্তির আন্ডারে হচ্ছে। তো ওখানে একইভাবে বেসরকারি এবং সরকারি গণগ্রন্থাগার পাবলিক লাইব্রেরি গুলোতে শব্দমুখরে একটা পোর্টাল রাখা, যেটা অনলাইনে অ্যাক্সেসিবল সেখান থেকে, লাইব্রেরি থেকে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানরা আগ্রহী হয়, তাহলে ধরুন নবীনবরণ বা গ্রাজুয়েশনের সময় যে উপহার দেওয়া হয়, সেখানে তারা এই লাইব্রেরি সাবস্ক্রিপশনটা উপহার দিতে পারেন। সেক্ষেত্রে আমরা একটা শুভেচ্ছা মূল্যে বা একটা ছাড়ে সেটার কাজ করতে পারি। আমি একটু প্রসঙ্গত বলে রাখি, শব্দমুকুট.com একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আন্ডারেই আছে। এটা প্রফিট ম্যাক্সিমাইজিং না হলেও এটারও একটা বিজনেস কেস আছে, অর্থাৎ এটা চালাতে আমাদের যেই খরচ হয় সেটা তো আমাদের তুলতে হয় মার্কেট থেকে। তো এটা একটা সাবস্ক্রিপশনের রেট আছে, অর্থাৎ এটাকে নেটফ্লিক্স এর মতোই একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশনে এটা করতে হয়। পরবর্তী ধাপ হচ্ছে যে টেলিকমিউনিকেশনের সাথে যাওয়া। তো আপনারা যারা বাইরে আছেন, আমার ধারণা গাজীও জানে, সুপর্ণাও জানে, জায়েদও জানেন, যে টেলিকম ইন্ডাস্ট্রি গুলো খুবই এই ব্যাপারে খুব আগ্রহী। তারা হয়তো বাংলাদেশে বঙ্গ বা চরকির একটা সাবস্ক্রিপশন টপ আপের মধ্যে দেয় বা অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফার দেয়, যে আপনার এটা এত ছাড়ে আপনি নিতে পারবেন, বা ওই খেলা দেখতে পারবেন, বা ওই সিনেমা দেখতে পারবেন। তো এখন কিছু অনলাইন বুকশপরা টেলিকমের সাথে যাচ্ছে, যে এখান থেকে আপনি 5টি বই কিনতে পারবেন আমাদের টেলিকমের অংশ হিসেবে। ইংল্যান্ডে আমরা দেখেছি যে ডিজনি চ্যানেল বা অ্যামাজন বুকশপ বা কিন্ডল বুকশপের ট্যাগ থাকে O2 বা ভোডাফোনের সাথে। ইন্ডিয়াতেও রিলায়েন্সের সাথে অনেকে ট্যাগ করেছে যে অনলাইনে দেখার ব্যবস্থা, বা আপনার চলচ্চিত্র দেখার ব্যবস্থা। তো বইয়েরও এরকম হচ্ছে আস্তে আস্তে। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের বাংলাদেশের দিয়ে শুরু, আমরা টেলিকমের সাথে চলে যাব, যাতে করে ওখানকার টেলিকমে যারা সাবস্ক্রাইবার তারা যেন আমাদের এই পাঠাগার থেকে সাহিত্যকে পড়তে পারে। সেই ক্ষেত্রে টেলিকমের সাথে আমাদেরকে ব্যবসায়িক চুক্তিতে যেতে হবে, যে কত সাবস্ক্রিপশনে এটা আমরা দেবো, কতটুকু ছাড়ে দেবো বা ইত্যাদি। তো এটা একটা ব্যবসায়িক প্রক্রিয়া 100%। তো আমার এই ডিফিউশনের নেপথ্যে আমার ধারণা হচ্ছে যে এটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেলে, লাইব্রেরি তৈরি হয়ে গেলে, যেটা হয়ে গেছে, তারপর যদি প্রোডাকশন বাড়তে থাকে, অর্থাৎ বই আরো নতুন বই আসতে থাকে, আরো নতুন নতুন ভার্সন আসতে থাকে, অডিও বুক আসছে, নতুন লেখকদের বই আসছে, বা সমন্বয় করা নিউজ ম্যাগাজিন গুলো আসছে। যেমন আমরা রিসেন্টলি একটা ম্যাগাজিন করেছি আমরা, 18 আনা বাঙালিয়ানা। এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন। তো 16 আনা বাঙালিয়ানার উপরে 2 আনা হচ্ছে প্রবাসী। তো এখানকার সমস্ত কন্ট্রিবিউটররা প্রবাসী বাংলাদেশি বা বাংলা কমিউনিটির অংশ। তো আমরা কি করেছি, যে দ্বিভাষিক যেহেতু, যেমন আমার নিজের সন্তান যে এখন এডিনবার্গ ইউনিভার্সিটিতে পড়ে, তো ও ইংরেজিতে ওর বাংলাদেশ সম্পর্কে ওর মতামত বা আত্মকথন লিখেছে। আমরা ওটা বাংলায় অনুবাদ করেছি, 2 ভাষায় ছাপিয়ে দিয়েছি, 18 আনা বাঙালিয়ানা। তো আমরা জানতে পারছি একজন প্রবাসী বাংলাদেশীর সন্তান কিভাবে বাংলাদেশ নিয়ে ভাবে, এইটা ওই ম্যাগাজিনে আমরা এনেছি। এই ধরনের কিছু নতুন নতুন কাজ যদি আমরা একটু গ্লোবাল অ্যাপিলে তৈরি করি, 18 আনা বাঙালির মতো, বা ধরো এখন গাজী বাইরে আছে, সুপর্ণা বাইরে আছে, ওদের লেখা যদি আমরা নিয়ে আসি এখানে, বা জায়েদ আছে, জায়েদের লেখা যদি আমরা নিয়ে আসলাম, তখন এটার একটা গ্লোবাল অ্যাপিল তৈরি হবে, যে লন্ডনে বসে গাজী লিখছে, বা বিশ্বভারতীতে সুপর্ণার রিসার্চ আছে, তো আমরা এগুলোকে ইনক্লুড করলাম। তখন ওখানে একটা আপিল আমরা তৈরি করতে পারবো। সেকেন্ড ফেজ 3, যেটা আমি 5 বছর পরে দেখি, আমি জানি না আমি জীবিত থাকবো কিনা, কিন্তু আমি আমার সেনাপতি তৈরি করে ফেলেছি, তারা এটা নিয়ে যেতে পারবে। এটা খুবই অ্যাম্বিশাস একটা ফেজ, আমি এটা আগেই বলে নিচ্ছি। আমার সবসময় মনে হয় যদি অ্যামাজন বা নেটফ্লিক্স একটা বিশ্বমানের ব্র্যান্ড হয়ে ফ্র্যাঞ্চাইজ হতে পারে, শব্দমুকুট.com কেন পারবে না? অনলি বিকজ আমরা বাংলাদেশ বা এই কর্নার থেকে এসেছি? নো, এটা আমি মানতে রাজি না। তো আজকে আমরা করছি বাংলা ইংলিশ দ্বিভাষিক অনলাইন পাঠাগার। আমি চেষ্টা করছি ইউরোপিয়ান কিছু সাহিত্য সংগঠন বা পাবলিশারদের সাথে মার্চ করতে ইন দ্য সেন্স আমরা তাকে ফ্র্যাঞ্চাইজ দিব। তো শব্দমুকুট.com বাংলাদেশ থেকে যদি আসে, শব্দমুকুট.de জার্মানি থেকে আসবে, যেখানে সাহিত্য ইংরেজি এবং জার্মানে বা বাংলা এবং জার্মানে বা 3টা ভাষায় আসবে। এইখানে বোধহয় আমি সুপর্ণার কিছু একটা হিট করেছি তুলনামূলক সাহিত্যে, যে ভাষান্তরে বা বিভিন্ন ভাষায় যখন একটা সাহিত্যের তুলনামূলক আলোচনা করা হয়, তখন সেটা যায় ওখানে অ্যাপিল করবে। যখন এটা ফ্রেঞ্চেও হবে, অ্যারাবিকেও হবে, ম্যান্ডারিনে হবে, ক্যান্টোনিজে হবে, সিঙ্গালিজে হবে, তামিলে হবে, তেলুগুতে হবে, হিন্দিতে হবে, জার্মানে হবে, তখন যায় আমরা এটাকে একটা গ্লোবাল ডিফিউশন দিতে পারবো। এখানে আপনারা ভাবতে পারেন যে এটার ব্যবসায়িক স্থায়িত্বকাল
কিরকম হবে বা ব্যবসায়িক সাস্টেনেবিলিটি কি, এটা 100% ডিপেন্ড করবে আমরা কি ধরনের চুক্তিতে যাই এই পাবলিশারদের সাথে। তো আমরা যদি ফ্র্যাঞ্চাইজ চুক্তিতে যাই এবং তারা যদি এটাকে একটা লুক্রেটিভ অপশন মনে করে যে সাহিত্যের ভাষান্তর করে তুলনামূলকভাবে সাহিত্যকে নেটফ্লিক্সের রূপ দেওয়াটা, তাহলে আমাদের সাহিত্য বিশ্ব দরবারে একটা জায়গা পাবে। বাংলা যদি 9th মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে আমাদেরকে টপ 10 এর ভিতরে থাকতে হবে সাহিত্যে। এটা হচ্ছে আমার সুদূর প্রসারী অ্যাম্বিশন, এবং আমি ওখানে চড়তেছি যে ঠিক আছে আমি স্থানীয়ভাবে সমেত করলাম, সব করলাম, কিন্তু তারপরেও এটাকে নিয়ে যেতে হবে আমাকে বিশ্বের দরবারে পাঠকদের কাছে, যাতে এটা সাহিত্যের নেটফ্লিক্স হয়ে সারা দুনিয়াতে থাকে। এখন আপনি জার্মানিতে যান, netflix.de পাবেন, amazon.de পাবেন, তাহলে শব্দমুকুট.de কেন পাবেন না? এটা পেতে হবে। আমাদের নেটফ্লিক্স বা অ্যামাজনের উৎপত্তি কোনো একটা দেশ, কোনো একটা জাতি, কোনো একটা কালচার থেকে হয়েছে। শব্দমুকুট বাংলাদেশ থেকে হয়েছে, বাংলা ভাষাভাষীদের থেকে হয়েছে। সেটারও একটা বিশ্বের সম্প্রসারণ লাগবে। সেই ক্ষেত্রে আমি দ্বিতীয় প্রশ্নে আসছি। শিশুদের জন্য, সাহিত্যের জন্য আমরা একটা টুকুর মুকুর বুক ক্লাব করেছি, শব্দ মুকুরের সাথে মিলে টুকুর মুকুর বুক ক্লাব। সেই ক্লাবের কাজটা শুরু হয়েছে। শিশুদের জন্য একটা ত্রৈমাসিক ম্যাগাজিন এবং প্রতি মাসের কমিক তৈরি করার কাজ চলছে। আমরা আশা করছি জুলাই মাস থেকে এটা শুরু হবে। এক। দ্বিতীয়ত, বাংলার সাহিত্য নামে আমাদের একটা গবেষণা আছে, চলমান গবেষণা। গত 1.5 বছর ধরে আমরা গবেষণা করেছি যে বাংলাদেশের 64টি জেলায় সাহিত্য, শিল্প এবং সৃজনশীল কোন কোন ব্যক্তিত্ব আছেন এবং তাদের জীবনী কি, তাদের কর্ম কি, তাদের কীর্তি কি। আমরা সেটাকে কম্বাইন করে একটা বেশ থিক চরিতাভিধানের মতো বই তৈরি করছি। সেটা 4 খণ্ডে আসবে। এটা আমাদের স্কুলে দেওয়ার এবং বিভিন্ন স্কুলে দেওয়ার এবং এটা ডিজিটাল ভার্সন শব্দমুকুট দিয়ে বাইরে দেওয়ার, দ্বিভাষিক ভাবে, অর্থাৎ ইংরেজি এবং বাংলায়। এটা আমাদের ইচ্ছা আছে, যাতে করে আমরা জানতে চাই যে বিদেশে বসেও কেউ জীবনানন্দ দাশের কথাও জানতে পারছে, সুকান্তর কথাও জানতে পারছে, রবীন্দ্রনাথের কথাও জানতে পারছে। শুধুমাত্র 64 জেলা না, পুরো বাংলার সাহিত্য, অর্থাৎ শিল্পী সাহিত্যিকদের সবার জীবনী এবং কর্ম সম্পর্কে ছোট ছোট প্রবন্ধ তারা পড়তে পারছে। দ্বিতীয়টা। তৃতীয়, শিশুদের জন্য আরেকটা আমরা করছি, এটার নাম হচ্ছে শ্যামল কথা। অর্থাৎ 64 জেলা, পুরো বাংলার শ্যামলিমার কথা, বিশেষত্বের কথা আমরা জেলা ওয়াইজ লিখছি। অর্থাৎ বরিশালের আমরা কেন ফেমাস, অমুক জায়গার মসলিন কেন ফেমাস, এটাকে আমরা নাম দিয়েছি শ্যামল কথা, যেটা ক্ষুদ্র কুটির শিল্প, ঐতিহ্যবাহী শিল্প এবং শ্যামলিমার শস্য, আম, আমাদের ফল ফুল সবকিছু যেগুলা একটা ডিস্ট্রিক্টে বা একটা এরিয়াতে খুব ফেমাস, সেটার আমরা বর্ণনা দিয়ে শিশুদের জন্য একটা বই করছি। তো সেটার কাজও চলছে। আমরা আশা করছি অক্টোবরে এই বইটা শেষ হয়ে যাবে। বাংলা সাহিত্য আর একটু বেশি সময় লাগবে। তো এই কাজগুলো আমরা শিশুদের জন্য করছি, তাদেরকে আরো আগ্রহী করার জন্য, বাংলাকে জানার জন্য, আমাদের শ্যামলিমা জানার জন্য, আমাদের ইতিহাস জানার জন্য। আমরা চেষ্টা করছি যে তারা যাতে পাঠে আগ্রহী হয়। এটাকে যদি কেউ কারিকুলামে আনে, যে বরিশালের শস্য নিয়ে কিছু লেখো, বা বর্ধমানের চাল নিয়ে কিছু লেখো, বা দিনাজপুরের অমুক জিনিস নিয়ে লেখো, বা আখতারুজ্জামান ইলিয়াসের জীবনী লেখো, বা হাসান আজিজুল হকের জীবনী লেখো, তাহলে আমরা মনে করবো যে শিশুরা তখন ওই পাঠে আগ্রহী হবে। তো এখানে শিক্ষকদেরও একটা অনেক বড় ভূমিকা আছে এবং আমাদেরও ভূমিকা আছে তাদের সাথে ট্যাগ হওয়ার, অর্থাৎ তাদের সাথে আলোচনায় বসার, যে কি করে এটার সুন্দর করে এটার শিক্ষাটাকে আমরা বিস্তার করতে পারি। গাজী, আমি কি উত্তর দিতে পেরেছি? অনেক কথা বললাম, কিন্তু আমার মনে হয় আমি কাভার করেছি সবকিছু। হ্যাঁ, আমার মনে হয় আমরা উত্তর পেয়েছি এবং এটাও বোঝা গেল যে যারা বাংলাদেশের বাইরের লেখকরা রয়েছেন তাদের কাজকে অন্তর্ভুক্তির মাধ্যমে কিন্তু এই সাহিত্যটা সেই সমস্ত জায়গাতেও সেই মার্কেটটাকেও রিচ করতে পারবে। অবশ্যই। চমৎকার ব্যাপার। ওকে, আমরা কথা বলতে বলতে অনেকগুলি প্রশ্ন আমাদের উত্তরের ভেতর থেকে চলে এসছে বা আমাকে প্রশ্ন করতে হয়নি। তো এরপরে আমি আমাদের যে স্ক্রিপ্টেড প্রশ্ন আছে সেখান থেকে কিছু প্রশ্ন করি। হুম। এই যে বর্তমান সময় এখন শিল্প সাহিত্যের যে পৃষ্ঠপোষকতা, এটা এটা ঠিক কি অবস্থায় আছে বলে আপনি মনে করেন? আপনি জানেন যে এক সময় রাজা মহারাজা তারা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, সেরকম একটা সময় আমাদের গেছে এবং একটা সময় তো সাহিত্য বলতে মানুষ সেটা অনেক আগের কথা বলছে, আজকে থেকে প্রায় 1000-2000 বছর আগের কথা, কবিতা, ঠিক আছে? হুম। তো
তো কবিতাই ছিল প্রথম সাহিত্য, যেটাকে আনুষ্ঠানিক সাহিত্য বলি। সাহিত্য তো আমরা তো সাহিত্যের বাইরে কিছু দেখি না, আমার কাছে এরকমটাই মনে হয়। কিন্তু যেই তথাকথিত যেই সাহিত্য সেইভাবে যদি বলি, তাহলে সেটা বলা হতো কবিতা। তো সেই সময় থেকে শুরু করে দেখা গেছে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ, তারা কিন্তু এটার পিছনে তারা তাদের অর্থ ব্যয় করেছেন, হুম, এবং তারা তাদের, প্রশংসা শব্দটা ব্যবহার করছি না, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তাদের প্রণোদনা দিয়েছেন। হুম। তো এই যে বিষয়টা, এই বিষয়টা এখন, এইটা কি আমরা, এটার থেকে কি আমাদের ডিটাচমেন্ট তৈরি হয়েছে, নাকি আমরা এখনো এটা করছি, বা করলে সংকটগুলো এখন কোথায়? সংকট এখনো তৈরি হয়নি। আম, কিছু মাত্রায় হয়তো ব্যবস্থাপনার কিছু পরিবর্তন বা কিছু উদ্দেশ্যহীনতা আছে। আমি একটু 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 বিস্তারিত বলি যে অনেকে মনে করেন যে আমি এটা প্রোডাকশন করতে চাই, আমার টাকা লাগবে প্রোডাকশনের, কিন্তু হয়তো সেই প্রোডাকশনের অ্যাপিলটা কি বা এটার প্রয়োজনটা কি, বাইরের পৃথিবীতে এটা গ্রহণযোগ্যতাটা কি, সেটা হয়তো অনেকে নিরূপণ করছেন না, অথবা অনেকে তার যেটা ইচ্ছা করছে করতে সেটা করার চেষ্টা করছেন, কিন্তু এটার উপকারিতা বা উপযোগিতাটা ভাবছেন না। তখন কিন্তু কর্পোরেশনরা বা স্পন্সররা হাত গুটিয়ে ফেলেন। তারা বলেন যে এটার অ্যাপিল বা এটার ডিফিউশনটা আমি দেখতে পাচ্ছি না, বা এটাতে কি উপকার হবে। কর্পোরেশনরা স্পন্সর বা অ্যাডভার্টাইজমেন্ট দেয় প্রথমত তাদের প্রচারের ক্ষেত্রে, বাট একই সাথে তাদের একটা সিএসআর থাকে, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, যে তারা সামাজিকভাবে দায়িত্বশীল। এটার একটা খাত তাদের থাকে, সবার বাজেটে থাকে। কিছু ট্যাক্স ব্রেক আছে যে যে কারণে তারা স্পন্সরশিপ দেয়, যে আমরা স্পন্সর করেছি সাহিত্যকে, এই জন্য আমাদের কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ আমরা পাবো। তো ওইটার একটা বাজেট থাকে, সেটার একটা নেটওয়ার্ক থাকে, কিছু মাত্রায় সিন্ডিকেটও থাকে। এখন সাহিত্যিকদেরকে বা সাহিত্যিক পরিষদগুলোকে ওই সিন্ডিকেটকে জানতে হবে, তাদের সাথে নেটওয়ার্ক করতে হবে। সেই ক্ষেত্রে তারা কর্পোরেশন কিছু স্পন্সরশিপ পাবে। আমরা পেয়েছি কথা কাগজের জন্য, শব্দমুখের জন্য আমরা নেইনি, আমাদেরকে অফার করা হয়েছিল, কিন্তু আমরা ওটা নিজেরা করছি। তো যেহেতু শব্দমুখের একটা বাণিজ্যিক কেস আছে, সাবস্ক্রিপশন সেল করে আমরা চলি। তো কিন্তু কথা কাগজ যখন আমরা করি, যেটা পিওরলি ইন্টেলেকচুয়াল এবং মানসিক কল্যাণের জন্য করা হয়েছে, সেটার জন্য আমরা কিছু স্পন্সরশিপ পেয়েছি। তো প্রাচীনকালে যেটা ছিল সেটা হয়তো ছিল যে হ্যাঁ, রাজা মহারাজারা খুশি হলে, তাদের মন ভালো হলে তারা উপহার বা উপঢৌকন দিতেন, প্রণোদনা দিতেন। এটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, এটা বা গিফটের ক্ষেত্রে, যে এত ভালো কাজ করছো তোমাকে আমি গিফট দিলাম বা আমি এটার সাথে আসলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা ডিসেমিনেশনের স্পন্সরশিপ কি, অর্থাৎ আমি ইভেন্টস কি কি আয়োজন এবং কি কি ব্যবস্থা করছি যাতে এটা ডিসেমিনেশনটা বড় হয়। তো আমি একটা সাহিত্য রচনা করলাম, আমার একটা বই এসেছে, সেটার জন্য আমি প্রকাশকের ঝুঁকিতে করলাম, প্রকাশক আমার জন্য খরচ করলেন, ইনভেস্ট করলেন, কিন্তু উনি জানতে চান যে এটা আমি কতটুকু ডিসেমিনেট করব। এটা শুধু বই বিক্রির ক্ষেত্রে না, এই সাহিত্য নিয়ে কয়জন আলোচনা করবে, আলোচনার কোনো অনুষ্ঠান আমি করছি কিনা, এটা কোথা পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি, এই পুরো ডিসেমিনেশনের স্পন্সরশিপটা খুব ইম্পর্টেন্ট। আমি এটাকে বলি রিডারশিপের স্পন্সরশিপ, নট সাহিত্য প্রকাশনার। প্রকাশনা হচ্ছে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হচ্ছে এটা রিডার পর্যন্ত নিয়ে যাওয়া, রিডারের কাছ পর্যন্ত নিয়ে যাওয়া। সেইখানে একটা সংকট আছে। সংকটটা হচ্ছে যে আমি যদি কোনো স্পন্সরকে বলি যে আমি একটা বইয়ের প্রকাশনা উৎসব করবো বা সেটা আপনি স্পন্সর করেন, তখন তারা জানতে চান যে কারা আসছে, সেটার জন্য কি কি হচ্ছে এবং কতটুক ছড়াবে বা ইত্যাদি। সেটার জন্য আসলে লিডারশিপ সংস্থাগুলোর অনেক বড় ভূমিকা আছে, যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র বা বিভিন্ন গণগ্রন্থাগার। এইসব ক্ষেত্রে সরকারি অনুদান বা সরকারি ব্যবস্থাপনারও অনেক বড় ভূমিকা আছে। সরকার যেটা করেন, ওনারা অবভিয়াসলি ওনাদের বাজেট আছে বই কিনে লাইব্রেরিতে দেওয়ার জন্য, কিন্তু বই উৎসব করা, পাঠ্যাভ্যাসের উৎসব করা বা লিট ফেস্ট করা, বই মেলা করা, এই অনেকগুলো ব্যাপারে আহ, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর অনেক বড় ভূমিকা থাকে। তো অনেকে বাণিজ্যিক কেসটা দেখেন যে আমি একটা বই মেলা করলাম, আমার যথেষ্ট পরিমাণ পয়সা উঠলো কিনা, যাতে করে আমি খরচটা সামলাতে পারি। একটা লিড ফেস্ট করলে, একটা ইভেন্ট করলে সেটার খরচ উঠানোর মতো কি হতে পারে বা কতটুকু আমার প্রচার প্রসার হতে পারে এই জিনিসটা, ওই জায়গাটাতে একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকট নিরসন সম্ভব যদি ব্যবস্থাপনাটা আরো সহনশীল এবং ধৈর্যশীল হয়। আমি আগেই বলেছি যে পথটা অনেক দুর্গম। এটা কুইক সাকসেস বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট চিন্তা করলে
এই কাজ হবে না। এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরো অনেক বেশি। তা আমি একটু অর্থনীতির ভাষায় একটা কথা বলি, যে অর্থনীতিতে এক্সটার্নালিটি বলে একটা শব্দ আছে, আমি এক্সাক্ট বাংলাটা জানি না, পজিটিভ এবং নেগেটিভ এক্সটার্নালিটি থাকে। তো আমি খুব সহজ ভাষায় বলি, বাজার মূল্যের থেকে একটা পণ্যের বা একটা সেবার আনন্দটা যদি আরো বেশি হয়, তখন আমরা বলি এটার পজিটিভ এক্সটার্নালিটি আছে। তো আমি যদি একটা 200 টাকার বই কিনি এবং এটা যদি আমাকে 2000 টাকার মানসিক কল্যাণ দিয়ে দেয়, তাহলে এটার পজিটিভ এক্সটার্নালিটি অনেক স্ট্রং। তো এই পজিটিভ এক্সটার্নালিটি গুলো, বই এবং সাহিত্যের পজিটিভ এক্সটার্নালিটিকে আমাদেরকে পরিপূর্ণভাবে স্বীকার করতে হবে। আমরা 200 টাকার বই কিনে যদি মনে করি 200 টাকারই খুশি হব, ওইটা দিয়েই সেটার মূল্যায়ন করব, তাহলে আমরা ভুল করছি। যদি একটা 200 টাকার বই কিনে আমরা 2000 টাকার মতো আনন্দ পেয়ে যাই, বা আমাদের মৌলিক মার্গদর্শন হয়, বা আমাদের আলোকিত হয় মেধা বা মনন, তার মানে এই বইয়ের উপযোগিতা অনেক বেশি এবং সেটা বাজার মূল্য কিছুই নাই। সেক্ষেত্রে এই বইকে ব্যবসায়িক দিক থেকে দেখলে হবে না, এটা ব্যবসায়িকভাবে লস করুক, কিন্তু এটা যদি আমাকে 100 ভালো মানুষ তৈরি করে দিতে পারে সেই বইটা, সেটার উপযোগিতা সমাজের জন্য অনেক বড়। এই জায়গাটাতে কর্পোরেশন এবং স্পন্সরদেরকে খুব সাবধানে চিন্তা করতে হবে, যে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে সাহিত্য বা শিল্পে ইনভেস্ট করব না। আমি চিন্তা করব যে এটার মানবিক উপযোগিতা কত বেশি, আমার খরচের চেয়েও কত বেশি। তো এটা এটা খুব ইম্পর্টেন্ট। এবং তারা অনেকে আছেন যে খুব ভালো ভালো কিছু স্পন্সর আছে, আমি নাম নিতে পারছি না এখন, বাট আমাদের সাথেই কাজ করেন তারা। তারা কিন্তু এই ব্যাপারে খুবই সোচ্চার। তারা বলেন যে আমার 10 লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্টে যে কাজ হয়, 10 লক্ষ টাকার সাহিত্যিক প্রণোদনা দেওয়াতে বা স্পন্সরশিপে তার থেকে বেশি কাজ হয়, প্রচার আরো ভালো হয় আমার। তো দ্যাটস আ ভেরি স্মার্ট চিন্তা। তো আমাদেরকে ওরকম স্মার্ট চিন্তার মার্কেটিং যারা করেন, তাদের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। তো অনেকে মার্কেটিং ওভাবে করেন না, অনেকে পিওরলি ব্যবসায়িক ভাবে দেখেন জিনিসটা। তো সেক্ষেত্রে আমি কবি শামীম আজাদের একটা উক্তি আমার মনে আছে, উনি আমাকে বলেছিলেন যে বিত্তবানদের চিত্তবান হওয়াটা খুব দরকারি। তো যারা সমাজে বিত্তবান আছেন, তারা যদি চিত্তবান হন, তাহলে সাহিত্য, শিল্প সবকিছুর প্রসার হবে, পৃষ্ঠপোষকতা আসবে, সংকট নিরসন হবে। তারা যদি চিত্তে পাথর ফেলে রাখেন বা তাদের চিত্তে যদি শুধু অ্যাকাউন্টিং ঘুরে, তাহলে একটু সমস্যা আছে। অনেক ধন্যবাদ। এটাও অনেক বিস্তৃত একটা উত্তর ছিল, যেটা অনেক দিকে হ্যাঁ গাজী, আমার সমস্যাটা কি জানো, আমি লেকচারার তো, ওই 50 মিনিট ধরে আমি কথা বলতে পারি, মানে টানা। তো আমি একবার কথা শুরু করলে আমি লেকচার মোডে চলে যাই। তো দেখা যাবে যে তোমরা হয়তো শুনতেছো, তো আমি মনে করছি যে তোমরা ভালোই আছো, আমার ছাত্রছাত্রীর মতো। তো একটু দীর্ঘ উত্তরই দেই আমি। কোনো অসুবিধা নেই, এটা আমাদের কাছে প্রত্যাশিত, এর জন্যই তো আমরা বসেছি। আর এবার আপনাকে আমি বলবো, জাস্ট এই এই পুরো বিষয়টা আমরা ধরতে পেরেছি। হুম। আপনি শুধু আর দুইটা বিষয় যদি আমাদের একটু বলেন। এবার আমরা চলে যাব একটু ব্যক্তিগত জীবনের দিকে, কারণ আপনার ব্যক্তিগত জীবন বা কাজ, তার একটা ফলাফলই তো এগুলি। একটা মানুষের কর্ম আর তার ব্যক্তিগত জীবনকে যদি একটু বোঝা যায়, তাহলে হয়তো একটু সুবিধা হবে আমাদের, যে আপনি কি করে, মানে কেন আপনার মনে হলো এটাতে আপনার ব্যক্তিগত যে সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, আপনার যে জীবন এবং কর্ম, ভারত, বাংলাদেশ, তারপরে ব্রিটেন, এখন আপনি দুবাইতে আছেন, জি। তো আপনি কি দেখেছেন, মানে কেন আপনার এটা মনে হয়েছে? এই ভ্রমণ কিন্তু, এই পথে অনেকেই গেছেন, কিন্তু প্রত্যেকেই তো এটা করছেন না এবং করবেনও না। তো আপনি কেন করলেন এবং কেন করছেন, এটা একটু যদি আমাদের বলেন। এটাকে একটু স্পর্শ করা প্রয়োজন আমার মনে হয়। হ্যাঁ, আমি একটু, আমি কনফেশনের মতোই বলি জিনিসটা, যে আমি জীবনে মানে বড় হতে হতে ম্যাচিওর হয়েছি। আমি আগে অনেক কিছু বুঝতাম না, আমার মনে হয় এখন খুব হাসি লাগে ভাবতে, যে কি ভাবতাম, কি করতাম বা এরকম কিছু। তো একটা জিনিস আমি অনুধাবন করেছি, যখন থেকে আমি শিক্ষকতা করি, প্রায় এখন অলমোস্ট 25 বছর হয়ে গেছে, আমি দেখেছি যে যদি আমি আম, নিজের তাগিদে ছুটি, আমি অসফল হই। যদি আমি অন্যের তাগিদে ছুটি, তাহলে আমি সফল হই। এই সাফল্যটা আমার কাছে ভালোও লাগে এবং আমি সফলও হই। আমার সাকসেস রেট, ইফ আই ওয়ার্ক ফর সামবডি এলস, যদি অন্যের কল্যাণে আমি কাজ করি, তাহলে আমার সাকসেস রেট খুব ভালো। আমি নিজের জন্য যখন কিছু একেবারে নিজের জন্য চিন্তা করে করি, কিছু না কিছু একটা সমস্যা হয়, এন্ড দেখা যায় যে সাকসেসটা আমার ভালোও লাগছে না। সাকসেস আমি পেয়েছি, কিন্তু আমার খুব একটা পছন্দের না আর কি। আমি সাকসেস যেটাকে বলছি, অনেকে অ্যাচিভমেন্টকে সাকসেস হিসেবে ভুল করে, যে আপনি ভাই এমবিএ করেছেন, পিএইচডি করেছেন, আপনি এটা করেছেন, এটা তো আপনার সাকসেস। এটা সাকসেস না, এটা অ্যাচিভমেন্ট। এটা জীবনের ধারায় সবাই পায়, এটা
কোনো না কোনো মাইলফলক তারা ছুঁয়ে দেয়। সাকসেস হচ্ছে যখন স্বপ্ন সত্যি হয়। সাকসেস হচ্ছে যখন অভীষ্ট ছোঁয়ার একটা অনুভূতি মানুষ পায়। সাকসেস হচ্ছে যখন মানুষ এক্সপেকটেশন ছাড়িয়ে যায়। যে সেটা হয়েছে যখন আমি অন্যদের জন্য কাজ করেছি। আমার ছাত্রছাত্রীদের জন্য, আমার প্রোটেজেদের জন্য, আমার অনুজ লেখকদের জন্য, অনুজ শিল্পীদের জন্য, আমার শিল্পীদের জন্য। আমি যখন সুর তৈরি করি এবং এমন হয়েছে যে আমি অন্য কাউকে সুরটা দিয়ে বলছি, "ভাই তুমি গান করো এটা। তোমার গলায় ভালো আসবে।" তো তারা গেয়ে তারা খুব ভালো করেছে। তো এটা একই গান আমি গাইলে হয়তো ভালো হতো না। এরকম। আমি একটু কি বলবো স্পিরিচুয়াল সাইডে বলি। তো আমি যখন আমার স্রষ্টার সাথে আমার নিবিড় কথোপকথন হয়, একান্ত কথোপকথন হয়, তখন আমি নিজেকে একটা মাধ্যম হিসেবে পাই। আমার মনে হয় যে পৃথিবীতে প্রতিটি মানুষের জন্মের একটা হেতু থাকে, একটা কারণ থাকে। কেউ জন্ম নেয় নিজে সাফল্যমণ্ডিত হয়ে অন্যকে প্রণোদিত করার জন্য, উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য যে আমি যদি তার মতো হতে পারতাম, তার সে অভিষ্টতা হইতে। কারো জন্ম এভাবে হয়। আর কারো জন্ম এভাবে হয় যে সে অন্যদের জন্য কাজ করবে এবং অন্যরা উঠবে এবং সে সেটা দেখে ভালো ফিল করবে। তো আমার মনে হয় আমি ২য় গ্রুপের। আমাকে তৈরি করা হয়েছে এটার জন্য যে আমি অন্যদের জন্য কাজ করব। তো আজকে যা তোমরা দেখো, আমি এটা কোন ধরনের ব্র্যাগিং করছি না বা আমি এটাও বলছি না যে আ কেউ খারাপ কেউ ভালো। যে যার জন্মের কারণে যদি কাজ করে এবং এটা অটো সর্টিং হয়ে যায় না? কেউ বুঝতে পারে যে আমি হয়তো আমি উদাহরণ দিই, শাহরুখ খান জন্মের পর থেকে বুঝতে পেরেছে শাহরুখ খানকে শাহরুখ খান হতে হবে। হুমায়ূন আহমেদ হতে হবে। কিন্তু আহমেদ ছফার মতো মানুষ যিনি অনেক বড় ঔপন্যাসিক হতে পারতেন, আরো হয়েছেনও, আ সাহিত্যিক হতে পারতেন। কিন্তু উনি অসংখ্য সম্পাদকীয় ভূমিকায় অসংখ্য রাইটারদেরকে উনি উঠিয়েছেন। মানে লিটারালি সুযোগ দিয়ে প্রণোদিত করে। উনারও তো জন্মের একটা হেতু ছিল। উনি বুঝতে পেরেছেন যে আমাকে এটাই করতে হবে। I have to help others. অথচ এমনও অনেক লেখক বা শিল্পী সাহিত্যিক আছে যারা শুধুমাত্র নিজেরটাই, অন্যদেরকে তারা করছেন না। কারণ তাদের জন্মের হেতুটা ভিন্ন। তারা হয়তো মনে করেন যে আমি যদি এই লেভেলের সাফল্য এনে দিই, তাহলে আরো ১০ টা মানুষের উপকার হবে। কেউ অনুপ্রাণিত হবে। সেই জন্মও সার্থক। সে তার হেতু বুঝতে পারাটা খুবই সার্থক এবং সেটাও খুব ভালো একটা কাজ। আমরা খুব সহজে ব্র্যান্ড করে দেই। হ্যাঁ, ও তো শুধু নিজের কথা ভাবে। নিজের কথা ভাবাটাও খুব দরকার। আবার আমি মনে করি আমার মতো কিছু মানুষেরও দরকার যারা অন্যের জন্য কাজ করছে। তো আমার সাফল্য নিজের কথা ভাবলে আসে না। আমার সাফল্য অন্যের কথা ভাবলে আসে। তখন আমি ওই সাফল্যে খুশি হই। ওটা আমার বেশি ভালো লাগে। তো এই কারণে হয়তো আ এত কিছু করা। এটাই আমার পুরো জীবনের অনুধাবন যে ইফ আই কিপ ওয়ার্কিং ফর আদার্স, যদি এই মুহূর্তে সাহিত্যের জন্য যদি আমি কাজ করি, পাঠকদের জন্য যদি কাজ করি, অনুজ লেখকদের জন্য যদি কাজ করি। আম আমার একটা খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে এই কথার কাগজের মাধ্যমে। সেটা হচ্ছে প্রয়াত লেখকদের কাজ পুনঃপ্রকাশনা করা নতুন প্রজন্মের জন্য। তো যারা ৫০ বছর আগে, ৪০ বছর আগে, ৬০ বছর আগে প্রয়াত হয়ে গেছেন, তাদের অনেক আগের প্রকাশিত একটা কাজকে অনুমতি নিয়ে এসে পুনঃপ্রকাশ করে নতুন পাঠকদের, এটাকে আমরা সাহিত্যিক অভিযোজন বলি, অ্যাডাপ্টেশন, যে ইন্টার জেনারেশন অ্যাডাপ্টেশন। তো এই ধরনের কাজগুলো মানে কাউকে না কাউকে করতে হবে। তো এখানে অনেক আমার সহকর্মী লেখক আছেন যারা লিখছেন। সবাই হয়তো এই কাজ করছেন না। নিশ্চয়ই তাদের জন্মের হেতু তারা জানতে পারেন। উদ্দেশ্যটা তারা বুঝতে পেরেছেন। আমি এটাই বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে যে আমাকে এগুলো করতে হবে। আ এগুলো করলেই আমি ভালো থাকবো। আমার সাফল্য আরো ভালো হবে। আমি কি উত্তর দিয়েছি গাজী? মনে হচ্ছে। হ্যাঁ, হুম, উত্তর তো অবশ্যই দিয়েছেন। এগুলিকে ঠিক উত্তর বলা যায় কিনা আমি জানি না। আ এই সমস্ত প্রশ্নের হয়তো একান্ত কোনো উত্তর হয় না। কিন্তু আপনি আসলে যা বলেছেন তা বহুদিকে বিরাজিত এবং একটা উত্তরের থেকে অনেক ঊর্ধ্বে আমার মনে হয়। একদম শেষ দিকে চলে এসেছি। আচ্ছা। তো শেষে আমি একটু আপনি স্বপ্নের কথা বলছিলেন। তো এই বিষয়ে আমি বলব যে সব প্রশ্ন তো আমরা করতে পারি না। আমাদের একটা প্রশ্ন করার জন্য অনেক সময় স্ক্রিপ্ট থাকে আর কিছু প্রশ্ন মন থেকে আসে। কিন্তু আমি জানতে চাই যে কোন প্রশ্নটা আপনি নিজেকে করতে চান বা আপনি আমার জায়গায় থাকলে করতেন আপনাকে। সেই প্রশ্নের উত্তর এবং আপনার স্বপ্ন এটা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। এবং সুবর্ণা কিছু বলতে চাইছে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন শেষে করব বলে ভেবেছিলাম। সেটা কি করতে পারি? অবশ্যই, অবশ্যই। বর্তমান সময়ে যারা সাহিত্যকে মানে পেশা হিসাবে গ্রহণ করতে চায়, তাদের জন্য আপনি যদি কিছু বলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্যের প্রাতিষ্ঠানিকীকরণে আমরা একটু পিছিয়ে আছি।
হ্যাঁ, আমার মনে হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা একটু বেটার হয়েছে। তবে পেশা হিসাবে গ্রহণ করার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এডিটিং এবং এই ধরনের স্কিল এবং এই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করা প্রথমত। কেননা এডিটরদের হয়তো প্রয়োজনটা সার্বক্ষণিকভাবে থাকে। প্রুফ রিডিং থেকে শুরু করে টাইপ সেটার থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনটা থাকে, কলাম রাইটিং থেকে শুরু করে। আমার তাদের প্রতি প্রথমত উপদেশ বলবো না, রিকোয়েস্ট, অনুরোধ হচ্ছে যে প্রত্যাশাকে ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত শিল্প এবং সাহিত্যের বেতন আকাশচুম্বী না। কেননা এটা খুবই একটা ইনএলাস্টিক, মানে ডিমান্ড ফর দ্য জব আর হাইলি ইলাস্টিক প্রোডাক্ট। অর্থাৎ সাহিত্যের প্রয়োজনটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো সবকিছুর পরে যায় হয়। এগুলা নির্ধারিত করার পরে হয়। তো আমি একটা ইউএন এর উদাহরণ দিচ্ছিলাম যে ওরা কেন ওদিকে যাচ্ছে। ওরা বলতে চাচ্ছে যে আমরা ওষুধ দেব, আমরা খাবার দেব, আমরা ছাদ দেব, আমরা বস্ত্র দেব এবং আমরা পাশে বসে খাওয়াবো, তাদের সাথে কথোপকথন করব, তাদেরকে আনন্দও দেব। সেইখানেই সাহিত্য শিল্প সবকিছুর প্রয়োজনটা আসে। অর্থাৎ প্রথম যে ৪টার কথা আমি বললাম, ইকোনমিক নিডস, সেই সব ইন্ডাস্ট্রিতে পেশা হিসেবে নেওয়ার জন্য বেতন বা যেটাই আহ, টাকা পয়সা আছে, যেটা দিয়ে মানুষ চলতে পারে, সেটা যথেষ্ট আছে। সাহিত্য আসে তার সবকিছুর পরে। তো সেই ক্ষেত্রে তাকে বেছে নিতে হবে সে স্ক্রিপ্ট রাইটিং কোথায় করবে, সে কলামিস্ট কোথায় হবে, সে জার্নালিজম করবে কিনা, সে এডিটিং করবে কিনা, বা উদ্যোক্তা হবে কিনা। এই প্রত্যেকটাতেই কিন্তু অ্যাকচুয়ালি আর্থিক প্রণোদক বা প্রণোদনা খুবই সীমিত হতে পারে। হ্যাঁ, হিট করে গেলে খুব ভালো হয়, কারো না কারো কিছু হয়। এটা ডিপেন্ড করে প্রাতিষ্ঠানিকীকরণ কত ভালোভাবে হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে প্রাতিষ্ঠানিকভাবে এটার অবস্থা একটু খুব একটা ভালো না। ইন্ডিয়াতে আই থিংক ফিল্মে যতটা ভালো, মিউজিকে যতটা ভালো, সাহিত্যে এতটা এখনো ওভাবে করে হয়নি। সেই ক্ষেত্রে এটা প্রাতিষ্ঠানিকীকরণটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে এখন পর্যন্ত বেতন নিয়ে সাহিত্যকে পেশা করেছে এডিটররা। কিছু কলামিস্ট করতে পেরেছে ব্র্যান্ডিং এর কারণে, কিন্তু কিছু অল্প। এটা কোনো একটা ইন্ডাস্ট্রি হয়নি। এটা খুব ইউনিক মানুষ। এটা মানে কেউ একজন খুব স্পেশাল কলামিস্ট, তার ব্র্যান্ডিং ভালো এটা করেছে। ওয়েস্টে অনেক সুন্দর করে হয়েছে। প্রতিটি মিডিয়াতে সাহিত্যিকদের আলাদা সেল, ক্রিয়েটিভ টিম এগুলো তৈরি করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফার্মরা সাহিত্যিকদেরকে নিচ্ছে চাকরিতে, কপিরাইট, বিজ্ঞাপনের কপিরাইট লেখার জন্য বা অ্যাডভার্টাইজিং লেখার জন্য বা বিভিন্ন জায়গায় ন্যারেটিভ লেখার জন্য। এই জায়গাগুলোকে আর একটু সুদৃঢ় করা দরকার এবং এই জায়গাগুলোকে একটু কম্পিটিটিভ করা দরকার আমি মনে করি। সেই ক্ষেত্রে ডিপ্লোমাস, ট্রেনিং, বিভিন্ন ধরনের কিছু ক্রেডেনশিয়ালের দরকার আছে। যে সবাইকে যে সাহিত্যে অনার্স মাস্টার্স করতে হবে সেটা না। অনেকে ডিপ্লোমা বা ভোকেশনাল ট্রেনিং নিয়েও এডিটিং বা প্রুফ রিডিং বা বিভিন্ন ফেসেটে চলে যেতে পারে, যেখানে একটি বেতনভুক্ত কর্মচারী হয়েও সে কাজ করতে পারবে। এটা আমার একটাই অনুরোধ থাকবে যে এইসব ক্ষেত্রে প্যাশনকে গুরুত্ব দিয়ে, মানে ফাইন্যান্সিয়াল এক্সপেকটেশনকে ম্যানেজ করে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি মনে করি যারা খুবই হাইলি প্যাশনেট এই ব্যাপারে তারাই টিকে থাকবে। কিন্তু যারা অ্যাকচুয়ালি এটাকে জীবিকা হিসেবে নিতে চাচ্ছে আর প্যাশনটা নেই, সেই ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা কাজে দেবে। আমি একটু প্রাসঙ্গিকভাবে বলি যে পৃথিবীতে সবখানে পুলিশম্যান, ফায়ার পার্সন, পুলিশ সার্ভিস, ফায়ার সার্ভিস, নার্স, এদের বেতন খুব কম হয়। এটা একটা কারণ আছে। এটা একটা ইকোনমিক কারণ আছে। ইকোনমিক কারণটা যে থিওরি কারণ হচ্ছে যে এখানে শুধু তাদের কি না হয় যারা এই কাজে প্যাশনেট, অর্থাৎ ফায়ার ফাইটার যারা হবে বা পুলিশ সার্ভিসে যারা থাকবে তারা এই কাজটাতেই প্যাশনেট। যদি এখানে বেশি টাকা দেওয়া হয় তাহলে ভুল টাইপের মানুষ ঢুকে যাবে, যারা প্যাশনেট না। তারা বেতন নেবে কিন্তু আগুন নেভাবে না, মানুষকে বাঁচাবে না। অথচ অথচ যারা জীবন বিপন্ন করে একটা, মানে আগুনের থেকে মানুষকে বা বিড়াল ছানাকেও বাঁচায় নিয়ে আসে, তারা কিন্তু খুবই অল্প বেতন পায়। তারা তাদের ওই প্যাশন থেকে কাজটা করে। সাহিত্যের ব্যাপারটা সেরকম যে এখানে তীব্রভাবে প্যাশনেট মানুষই কাজ করবে, এমনকি অল্প বেতনে কাজ করবে, অর্ধ আহারে কাজ করবে, অন্যদের মতো বিত্তশালী হবে না, ইএমআই দিয়ে গাড়ি কিনবে না বা 2 BHK স্বপ্ন দেখবে না। তারা কোনোভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজটা করে যাবে। আচ্ছা, এটা কি সত্যি আইডিয়াল সলিউশন? আমি জানি না। এখানে দুইটা সাইডই আছে। এক, আমরা যদি এখানে অনেক বড় বড় টাকার অঙ্ক রাখি
তাহলে আমরা ভুল টাইপের সাহিত্যিক পেয়ে যাবো, যারা প্যাশন নেই কোনো। আর আমরা যদি ছোট রাখি তাহলে আমাদের এই দুরবস্থা থাকবে সাহিত্যিকদের। আমরা ছিমছাম খুব সামান্য জীবন যাপন করব। একেবারে যে অসম্ভব তা না, যদি ওই অন্য লোভকে সংবরণ করে পরিপূর্ণ লোভটা সাহিত্যের উপরে দেওয়া যায়। এখানে অনেক স্যাক্রিফাইসের ম্যাটার থাকতে পারে, কিন্তু সম্ভব। একদম সম্ভব না যে তা না। আমার দিব্য চোখে দেখা সম্ভব যে সারা জীবন সাহিত্য করেই জীবন কাটিয়ে দিয়েছে। তবে খুব ছাপোষা জীবন, মানে ওই 2 BHK ফ্ল্যাট নেই বা ইএমআই এর গাড়ি নেই, আছে, মানে তারা ভালো আছে, তারা প্যাশন নিয়ে ভালো আছে আর কি। তো আমি একেবারে চড়া দামে ভুল সাহিত্যিক কেনার আহ, বিরুদ্ধে। কেউ যদি সাহিত্য লিখে নাম করে যায়, রয়্যালটি থেকে সে যদি কোটিপতি হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই, দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। সাকসেস অন্য জিনিস। সাকসেস হচ্ছে একটা জীবনকে নিবেদন করে দেওয়া সাহিত্যের জন্য, যেভাবে হয়তো আমরা সবাই করতেছি কম বেশি। আমি কি উত্তর দিতে পেরেছি, সুপর্ণা? হ্যাঁ, ধন্যবাদ। গাজী, তোমার একটা প্রশ্ন ছিল যে নিজেকে কোন প্রশ্নটা করতে চাই। হ্যাঁ, আই থিঙ্ক এই মুহূর্তে আমার নিজেকে একটাই প্রশ্ন হচ্ছে যে বিশ্বের কল্যাণে অ্যাকচুয়ালি আমাদের প্রজন্ম তথা আমি নিজেকেও ইনক্লুড করি, আমাদের বিশ্বের কল্যাণে, বিশ্বের শান্তির কল্যাণে আমরা কি করেছি, আমরা কি আদৌ কিছু করতে পেরেছি কিনা। কারণ আমি যে ভয়াবহ আহ, খবরগুলো দেখি, প্রতিবেদন দেখি, যা যা ঘটনা ঘটছে, অসংখ্য আম, মানুষের মৃত্যু ঘটছে অযাচিত ভাবে, দুর্ঘটনায়, হানাহানিতে, খুন রাহাজানি, পলিটিক্যাল কনফ্লিক্ট, এই দেশ ওই দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসছে, এ ওকে অ্যারেস্ট করতেছে, আক্রমণ করতেছে। এই অবস্থা কেন হলো? এটা হচ্ছে আমার নিজের কাছে প্রশ্ন, এই অবস্থা কেন হলো? কারণ আমার জীবনে আমি যত অর্থনীতির যত তত্ত্ব পড়েছি, ধর্মীয় তত্ত্ব পড়েছি, সাহিত্য পড়েছি, কোথাও তো অশান্তির কথা লেখা নেই, সবখানে শান্তি প্রতিষ্ঠার কথাই লেখা আছে। এটাই যদি আমরা পড়ে থাকি সারা জীবনে, তাহলে আমরা এই অবস্থা দেখছি কেন? তো আমার কাছে ওইটাই প্রশ্ন যে আমরা কোন অস্থিরতা এবং কোন অসহনশীলতা থেকে এসব করে বেড়াচ্ছি, কোন লোভ থেকে এসব করে বেড়াচ্ছি। সেই লোভ সংবরণ করার জন্য, সেই অস্থিরতাকে ঠিক করার জন্য আমাদের কন্ট্রিবিউশন কতটুকু, আমরা কি আসলেই কন্ট্রিবিউট করেছি? হ্যাঁ, আমরা সাহিত্য করছি, আমরা চাচ্ছি মানুষের মানসিক কল্যাণে কাজ করুক, কিন্তু আমরা কি অন্ধের শহরে আয়না বিক্রি করছি কিনা, এটা হচ্ছে আমার নিজের কাছে প্রশ্ন। তো এই প্রশ্নটা আমাকে আহ নিজেকেই উত্তর দিতে হয়, নিজেকেই ধৈর্যশীল করে, সহনশীল করে। আমি নিজে বলি যে না না, হবে হবে হবে, চেষ্টা করতে থাকো, হবে, একসময় হবে। আমার ভয় হচ্ছে যে আমরা কি শেষ পর্যন্ত এই পৃথিবীকে ধ্বংসই করে ফেলি, যেগুলো আমরা নতুন মুভিগুলো দেখি না, আভাটারে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, মানুষের শত্রু হয়ে গেছে, বা যে কোনো সায়েন্স ফিকশনের ফিউচারিস্টিক মুভিতে দেখানো হয় যে আমরা আমাদের লোভের কারণে পৃথিবীকে একসময় পুরোই ধ্বংস করে দিয়েছি। তো এটা বড় ভয় হয়। তো আমি এখানে একটা দালাই লামার একটা উদাহরণ দেবো। দালাই লামার একটা খুব সুন্দর কথা আছে যে তোমার কাপ যখন তুমি একদম কানায় কানায় ভরে ফেলো, তখন তুমি এই কাপ থেকে খেতেও পারবে না, কাপে আরো ঢালতেও পারবে না। তো উনি মেটাফরিক্যালি বলেছে, তো তোমার ইনফরমেশন সেট, তথ্যের যে সেট, মাথার ভেতরে যে নলেজ আর তথ্য আছে, এটা যখন বেশি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তখন নতুন জানার অবকাশও থাকে না, কারণ জায়গা নাই, দেওয়া যাবে না। আবার ওই জ্ঞানকে ব্যবহারও করা যায় না, কারণ কাপ তোলা যাচ্ছে না, ওইটা পড়ে যাবে। আমার কাছে ভয় হয় যে আমরা প্রযুক্তির মাধ্যমে, অতিরিক্ত তথ্যের মাধ্যমে আমরা পৃথিবীকে একটা কানায় কানায় পরিপূর্ণ কাপ বানায় ফেলছি। তো এটা ইউজও করা যাচ্ছে না, এখানে নতুন নলেজ অ্যাডও করা যাচ্ছে না। তো আগে আমার কাপটাকে খালি করতে হবে, এবং এতে কিছু জ্ঞান আমার নষ্ট হবে, অর্থাৎ আমাদেরকে ভুল জ্ঞানগুলা পরিহার করতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই কাপটাকে পুনর্ব্যবহার করার জন্য কি করছি। দাঁড়ালে আমার প্রশ্ন অনুযায়ী সেই কাপটাকে আমরা ঠিকভাবে ব্যবহার করার জন্য কি করছি, এটা ঠিক মতো করছি কিনা, এবং এটা কবে নাগাদ আমরা এটা কিছু সুফল আমরা দেখতে পারবো। অনেক ধন্যবাদ। অনেক বিষয় আমরা জেনেছি। এই প্রশ্নগুলি হয়তো ভবিষ্যতেও করতে হবে, হ্যাঁ, কিন্তু তারপরেও চেষ্টা করেছি যতটা সম্ভব জানার, এবং আপনি উত্তর দিয়েছেন। এবং আমার আস্থা যে এই উত্তর অথবা কথাগুলি মানুষের কাজে লাগবে, ঠিক যেই কারণে এটা করা, সেটাই উদ্দেশ্য। এই বার্তাটাকে পৌঁছে দেওয়া, এই কথাগুলিকে পৌঁছে দেওয়া। অবশ্যই। আমার আহ, বন্ধু ফারাজ জাহির, কবি, কিছুদিন আগে একটা খুব সুন্দর কথা বলেছে যে জীবন সুন্দর যখন জীবন প্রতিফলিত হয়। তো
আমার মনে হয় আমাদের কথোপকথনের একটা রিফ্লেকশন থাকতে হবে, অর্থাৎ আমাদের নিজস্ব রিফ্লেকশন থাকতে হবে, যে আমি আমি কথা বললাম, এটা আমার রিফ্লেকশন কি হলো, আমি কথা বললাম, গাজীর রিফ্লেকশন কি হলো সেই কথা শুনে। ওই রিফ্লেক্টিভিটি থেকে লাইফ ইমপ্রুভ হয়। তো আমরা যখন কোনো কথায় রিফ্লেক্ট করি যে আচ্ছা এটা শুনলাম, শুনে আমার কি ভাবনা হলো, আমি ভবিষ্যতে এটার জন্য কি করব বা ইত্যাদি। তো আমাদের এই কথোপকথন গুলো কিন্তু সাহিত্যেরই একটা অংশ আমি মনে করি। তো আমাদের আড্ডা, আমাদের পর্যটনের গল্প, আমাদের ইতিহাস, ছেলেবেলার গল্প, যেগুলো আমরা যেই কারণেই বলি, সন্তানদেরকে বলি, সভাসদকে বলি, সহকর্মীদেরকে বলি, যখনই কোনো অভিজ্ঞতার কথা, এটা অনেক বড় সাহিত্যের একটা অংশ। তো আমাদের এই কথোপকথনে কিন্তু সাহিত্যই রচনা হচ্ছে, হয়তো প্রকাশ হচ্ছে না, কিন্তু আমাদের ভেতরে সাহিত্য রচনা হচ্ছে। সত্যিই তাই। এ পর্যায়ে আমরা যদিও একদম শেষে চলে এসেছি, দীপান্বিতা জয়েন করেছে, দীপান্বিতা দাস। নমস্কার। আহ, দীপান্বিতা, আশা করি তুমি শুনতে পাচ্ছ। দীপান্বিতা দিল্লি ইউনিভার্সিটিতে গবেষণা করছে। দীপান্বিতা ভাষাতত্ত্ব নিয়ে পড়ালেখা করেছে এবং বর্তমানে এই বিষয়গুলি নিয়ে কাজ করছে। আর দীপান্বিতা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, হাই, সরি আমার অনেকটা দেরি হয়ে গেছে আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য। আর টাইমিংটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছিল আপনাকে নমস্কার। বাংলাদেশে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, নমস্কার। কোনো অসুবিধা নেই দীপান্বিতা, আমি জানি যে তুমি বাংলাদেশে গিয়েছো। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু শীতকালে সময়টা বদলায়, ফলে এটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। সুপর্ণাও এটার জন্য একটু অসুবিধার সম্মুখীন হয়েছে। এনিওয়ে, কোনো অসুবিধা নেই, তুমি জয়েন করেছো, এতেই আমরা খুবই খুশি হয়েছি। আর আমাদের এই আলোচনা তো রেকর্ডেড থাকলো। তুমি এটা নিয়ে পরে তোমার কোনো কমেন্ট তুমি জানাতে পারবে, প্রশ্ন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর নিশ্চয়ই। আমার মনে হয় আমরা যে প্রশ্নগুলি করতে চেয়েছিলাম করতে পেরেছি। আর এটা অনগোয়িং, এটা চলতে থাকবে। এটা সামনে আমাদের আরো এই বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। তো আমরা আজকে এখানেই শেষ করব, কিন্তু কেউ যদি কিছু বলতে চাও, বা কেতন ভাই আপনি যদি কিছু বলতে চান, আপনি বলতে পারেন, বা এনি অফ ইউ। আমি সবাইকে ধন্যবাদ তো জানাবোই, এবং আমি গাজীকে বিশেষ করে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্যানেল তৈরি করার জন্য। এই যোগাযোগগুলো, এই সমন্বয়গুলো খুবই প্রয়োজনীয় আমাদের সামনে এগিয়ে চলার জন্য, শিল্প নিয়ে, সাহিত্য নিয়ে, সঙ্গীত নিয়ে। এই চিন্তক এবং এই বিশেষজ্ঞদের অংশগ্রহণটা খুব প্রয়োজনীয়। তো আমরা একটা সাবজেক্টেই পড়াশোনা করি অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিকভাবে। আমি অর্থনীতিতে পড়েছি, গাজী হয়তো কিছুতে পড়েছে, জায়েদ কিছুতে পড়েছে। আমাদের সভাসদের মধ্যে এমন মানুষ দরকার যারা এটাই পড়েছে, যেমন সুপর্ণা যে গবেষণা করছে, বা দীপান্বিতা যে গবেষণা করছে, বা ভাষাতে যারা পড়াশোনা করেছে, লিটারেচারে, ল্যাঙ্গুয়েজে। আমার নিজের ছেলে হিস্ট্রি অ্যান্ড ইংলিশ লিটারেচারে পড়াশোনা করে, ঘরে বাবা মা দুজনই অর্থনীতিবিদ, তারপরেও তার এটা নিজস্ব চয়েস। তো আমি যখন তাদের সাথে কথাবার্তা বলি তখন আমি অনেক দীক্ষিত হই, কেননা তারা তাদের প্রাতিষ্ঠানিক এবং সুসংহত, যেটাকে সংযোজিত জ্ঞান আমরা বলি, যে না একসাথে জ্ঞানটা নিয়ে আসা। যেমন আমি যখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, সে অর্থনীতি সম্পর্কে জানে, কিন্তু আমি তত্ত্বটা বেটার জানি, কারণ আমার একটা সুসংযোজিত জ্ঞান। তো আমি যদি সুপর্ণার সাথে কথা বলি বা দীপান্বিতের সাথে কথা বলি, তখন আমি সাহিত্যের বিশ্লেষণধর্মী জ্ঞানটা জানতে পারি, যেটা টেকনিক্যাল নলেজ। ওই যুক্তি নির্ভর এবং সংযোজিত জ্ঞান আমাকে অনেক দীক্ষিত করে, আমাকে অনেক আলোকিত করে। তো আমার তো এটা পড়া হয়নি, বাট আপনারা যে পড়ছেন এটা অনেক বড় সংগ্রাম, সাহিত্যের জন্য অনেক আলোকিত দিক, যে আপনারা যে এটার ব্যাপারে গবেষণা এবং পড়াশোনা করছেন, এটার জন্য অনেক অনেক সাধুবাদ। আপনাদের মতো যারা আছেন এই প্রজন্মে, তারাই আমাদেরকেই বাঁচিয়ে রাখবেন বছরের পর বছর। তো গাজীও তাই, গাজী বোধহয় এমবিএ করতেই গেছে, তো ওর অবভিয়াসলি আমার মতোই কোন একটা নিয়তি হবে, যে করছে একটা কিছু কিন্তু ভাবছে আরেকটা কিছু। তো আমার তাই হয়ে যায়, যে অর্থনীতি নিয়ে আমার সমস্ত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, জার্নাল পাবলিকেশন, কনফারেন্স, লেকচার, কিন্তু যখনই ওই আমার মুহূর্তটা আমি পাই, তখন আমি সাহিত্য আর শিল্পে চলে যাই। তো গাজীও তাই হবে, হয়তো জায়েদও তাই, জায়েদের যা। কিন্তু আমাদের এখানে যারা অ্যাকচুয়াল স্পেশালিস্ট আছে, যারা আমাদেরকে আলোকিত করে, তারা হচ্ছে এরা, এই সুপর্ণা, দীপান্বিতা বা
তাদের মতো যারা আমাদের সভাসদ বা বন্ধু আছে। তো আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ এবং থ্যাংক ইউ ফর জয়নিং। আমার এত কথা শোনার জন্য আপনি জয়েন করেছেন। আমি তো স্পেশালিস্টও না আপনাদের মতো, সো থ্যাংক ইউ ফর জয়নিং। না, না, আপনি আপনার কথা শুনে আমরা অনেক সমৃদ্ধ হলাম। আসলে প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা তো সব বড় কথা নয়। বড় কথা হলো আপনি যে চর্চার মধ্যে আছেন, সেই চর্চার মধ্য দিয়ে আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেটাও একটা বড় ব্যাপার। তো এই যে প্র্যাকটিক্যাল সাইডটা, সেটাও তো আমাদের জানা দরকার। অবশ্যই খুবই সমৃদ্ধ হলাম আমরা এবং আশা করি ভবিষ্যতে আরো এরকম আলোচনার সুযোগ আমরা অবশ্যই পাবো। অবশ্যই। দীপান্বিতা, তুমি কি কিছু বলতে চাও? তুমি যদিও একদম শেষে জয়েন করেছো, তারপরেও আসলে হ্যাঁ, আমি অনেকটাই শুনতে পাইনি। তো আমি আশা করি পুরোটা দেখে তারপর কোথায় পাওয়া যাবে আমি জানি না, তুমি জানিও। পুরোটা শুনে তারপর যদি কথা বলার মতো পরে তোমার সঙ্গে মানে তোমাকে প্রশ্ন জানাবো, যদি কোনো প্রশ্ন বা কিছু বলার থাকে তাহলে সেটাই মনে হয় বেটার। হুম, সেটাই, তাই অনেকটা হবে, দেরি তুমি হলো। পেয়ে যাবে। পাইনি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক থ্যাংক ইউ। আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করছি। থ্যাংক সবাই ইউ, ভালো থ্যাংক ইউ গাজী।